তানভীর হাসি থামিয়ে বলল, ম্যাডাম বের হয়ে আসুন, আমরা চলে যাচ্ছি। নীলা হাঁচি দিতে দিতে গাছের আড়াল থেকে বের হল। নীলা, আমি এই ভেজা কাপড়ে যাব কিভাবে? আশফি, আর আমার গায়ে যে কাপড়ই নেই, খালি গায়ে যাচ্ছি। নীলা, আমার আবার একটুতেই ঠান্ডা লাগে, এতক্ষণ পানিতে থেকে অলরেডি লেগে গেছে। আশফি, আগে এই জঙ্গল থেকে বের হই, তারপর গরম লাগার ব্যবস্থা করা হবে। এটা শুনে তানভীর আশফির দিকে তাকিয়ে এক চোখ টিপ দিয়ে সবগুলো দাঁত বের করে হাসতে হাসতে বলছে, কিরে শালা, কাহিনী তাহলে এত দূর? আশফির আগে লাফিয়ে উঠে তানভীরকে মারা শুরু করে দিল, দুইজনের মারামারি চলছে। নীলা, এই থামো তোমরা, হা হা, হাঁচছি। তাড়াতাড়ি চলো, আমার শরীরটা বোধহয় এবার খারাপ করবে। তিনজনই জঙ্গলের ভিতর পথ ধরে হাঁটছে, হাঁচি দিতে দিতে নীলার অবস্থা শেষ, দুই একবার তো আশফির গায়ের ওপরেও হাঁচি দিয়ে দিয়েছিল। অবশেষে গাড়ি যাওয়ার শব্দ শোনা যাচ্ছে, তার মানে সামনেই পাকা রাস্তা। রাস্তায় এসে যে কোনো একটা গাড়িতে ওঠার জন্য তিনজনই দাঁড়িয়ে আছে। হাঁচি দিতে দিতে নীলার নাক লাল হয়ে গেছে, আর এদিকে ক্ষুধাতে পেট চো করছে, পেট কামড়ে ধরছে। পেটে হাত দিয়ে নীলা কোনো রকমে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই নীলা বলে উঠল, বুঝলাম ডাকাতদের মনে হয় ক্ষুধা লাগে না, কিন্তু আমি কি করব, আমি তো আর পারছি না। আশফি, কি বললা তুমি? ডাকাতরা কি মানুষ নয় নাকি? আমারও ভীষণ ক্ষুধা লেগেছে, কিন্তু তাই বলে এখনো উইক হয়ে যায়নি, দম আছে। নীলা, হা হা, হাঁচছি। দেখতে পাচ্ছ না আমি অসুস্থ? আর কিছুক্ষণ এভাবে থাকলে হয়তো মাথা ঘুরেই পড়ে যাব। এটা বলতে বলতেই আর সেকেন্ডও না যেতেই নীলা অচেতন হয়ে গেল। নীলা মাটিতে পড়ে যাচ্ছে, তখন তানভীর ওকে ধরতে যাবে, তার আগেই আশফি ওকে ধরে ফেলল। তানভীর আশফির দিকে তাকিয়ে বলছে, নে এবার ঠেলা সামলা। আশফি নীলাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, তখনই একটা মাইক্রো এদিকে আসতেই তানভীর হাত ইশারা করে সেটা থামালো। মাইক্রোর কাজ সরিয়ে ওর ভিতর থেকে মাথায় টুপি আর পাঞ্জাবি পরা একজন বয়স্ক লোক বলছেন, কারা তোমরা? এভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন? আশফি নীলাকে কোলে নিয়েই মাইক্রোর সামনের এগিয়ে গেল। আশফি, খুব বিপদে পড়েছি আঙ্কেল। পরশুদিন আমরা ট্রেনে যাওয়ার সময় ট্রেনে ডাকাত আক্রমণ করে, আর তখন ট্রেন থেকে নেমে জঙ্গলের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ি এবং তারপরই পথ হারিয়ে ফেলি। অনেক কষ্টে আমরা বেরিয়ে এসেছি, আর দেখুন এই মেয়েটি অসুস্থ হয়ে পড়েছে, যদি শহর অবধি একটু পৌঁছে দিতেন আমাদের। পাঞ্জাবি পরা লোকটি ওদের দিকে তাকিয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বলছে, আহারে কি অবস্থা হয়েছে ছেলে মেয়েরগুলোর। হ্যাঁ, ট্রেন ডাকাতির কথা আমি শুনেছি তো। এই অঞ্চলে ডাকাতগুলো খুবই উৎপাত করে। এসো এসো, তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো। ওরা গাড়িতে উঠে পড়লে গাড়ি চলতে শুরু করে। লোকটি আবারও বলছে, শহরে গিয়ে কোথায় নামবে? এখানকার চেনো কিছু? আশফি, আজ্ঞে না আঙ্কেল, আমরা কিভাবে চিনব? আমরা তো আমাদের গন্তব্য যাচ্ছিলাম। পথের মধ্য ট্রেন ডাকাতি হয়েই যত বিপদ হল, এখন টাকা পয়সার সাথে কিছু নেই। এটা বলে আশফি মনে মনে বলছে, চিনি না মানে? এই এলাকা আমার খুব ভালো করেই চেনা, কতবার যে ডাকাতি করেছি তার হিসেব নেই। আঙ্কেল, তোমরা বরং আজ আমার বাড়িতেই ওঠো, মেয়েটা সুস্থ হলে তারপর যেও। আমি আব্দুল লতিফ, এই শহরেই নিজস্ব 2টা বাড়ি আছে, অনেক জমি জমা আছে। বলতে গেলে আল্লাহ অনেক দিয়েছে, এতই দিয়েছে যে এত ধন সম্পদ রাখারই জায়গা হচ্ছে না। এই কথা শোনার সাথে সাথেই আশফি আর তানভীর একে অপরের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল। তানভীর আস্তে করে বলছে, এত দেখছি মেঘ না চাইতেন জল, এবার একটা বড় দা মারা যাবে। আশফি, কুল ম্যান, কৌশলে কাজ সারতে হবে, এখন অভিনয় চালিয়ে যা। আঙ্কেল, কি তোমাদের কোনো অসুবিধা আছে আমার বাড়ি যেতে? আশফি হাসতে হাসতে বলছে, না না আঙ্কেল, কিসের অসুবিধা? কোনো অসুবিধা নেই, বরং আমাদের তো আরও সুবিধাই হয়। নীলার চেতনা আসছে, আর চোখ খুলেই বলছে, পানি খাবো, আমি পানি খাবো।
লোকটি একটা বোতল নীলার দিকে এগিয়ে দিয়ে বলছে, এই যে মা, পানি, খেয়ে নাও। গাড়ির ড্রাইভার একবার পিছনে ফিরে ওদের দেখে নিয়ে আবার গাড়ি চালানোতে মনোযোগ দিল। ক্ষুধাতে নীলা এখন ঢক ঢক করে পানি খাচ্ছে। আঙ্কেল, মেয়েটি কে হয় তোমাদের? আশফি কিছু বলতে যাবে তার আগেই মুখ থেকে বোতল সরিয়ে নীলা বলে উঠল, ওদের সাথে আমার ট্রেনে পরিচয় হয়, আমি ট্রেনে করে যাচ্ছিলাম। আঙ্কেল, ও আচ্ছা, পরিচয় হয়ে ভালোই হয়েছে তাহলে, ছেলে দুটো তোমার উপকারই করল। নীলা একটা হাসি দিয়ে আশফির দিকে তাকাল। বেশ কিছুদূর যাওয়ার পর শহর চলে এলো। আশফি আর তানভীর একে অপরের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিচ্ছে, আর একটু পর উনার বাসার গেটের কাছে এসে গাড়ি থামল। লোকটা ওদের তিনজনকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। বিশাল বড় দোতলা বাড়ি, সামনে ফুলের বাগানও রয়েছে। বাসার ভিতরে ড্রয়িং রুমে যাওয়ার সাথেই উনার স্ত্রী খুবই অবাক হলেন। তারপর আব্দুল লতিফ পুরো ঘটনাটা উনাকে খুলে বলেন। আব্দুল লতিফের বৃদ্ধ মাও এখানে রয়েছেন। উনি বলেন, ভালো করেছিস বাবা, মানুষের উপকার করা সওয়াবের কাজ। যাও বৌমা, ওদের জামা কাপড় বদলানো আর খাবারের ব্যবস্থা করো। দুপুরের খাওয়া দাওয়ার পর আশফি আর তানভীরের সাথে আব্দুল লতিফ গল্প জমিয়ে দিয়েছেন। নীলা অসুস্থ থাকায় মেডিসিন খেয়ে একাই একটা রুমে ঘুমিয়েছে। এদিকে নীলার হবু বর ডাক্তার রিজভি থানায় পৌঁছে পুলিশ অফিসার ডেনির সাথে উত্তেজিত হয়ে কথা বলছে। ডেনি, দেখুন আমরা তো চেষ্টা করছি। এখন যদি ওরা জঙ্গল থেকে বেরিয়ে অন্য কোথাও গিয়ে লুকিয়ে থাকে সেটা তো আমাদের নাগালের বাহিরে, তবুও আমরা চেষ্টা করছি। রিজভি, না, এটা হতে পারে না। নীলা ওই ডাকাতের সাথে দিন রাত কাটাচ্ছে, আমি এটা কিছুতেই মানতে পারব না। আপনি নীলার ছবি সহ এই অঞ্চল আর এই শহরের সবখানেই নিউজটা ছড়িয়ে দিন, নীলার ছবি সহ নিউজ পেপারে দিন। ডেনি রিজভির কথা মতো কাজ করল, কারণ তারও তো নীলাকে চাই, তার যে নীলাকে খুঁজে পেতেই হবে, সে যে নীলাকে বিয়ে করার স্বপ্ন দেখেছে। নীলার ছবিসহ নিউজ পেপারে দেওয়া হয়েছে আর বলা হয়েছে সে দুইজন ডাকাতের সাথে রয়েছে আর তাদের ছবি সংগ্রহ করা যায়নি, তবে তারা দুইজনই অল্প বয়সী, দুজনই যুবক। কেউ এই তিনজনের খোঁজ পেলে অতি দ্রুত পুলিশের এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। ডেনির তার নিজের সেলফোন নাম্বার দিয়েছে। কোনো সংবাদ পাওয়া মাত্রই ডেনি সেখানে আগে চলে যাবে আর এই খবরটা রিজভি সহ নীলার বাড়িতে দেবে না। নীলার ছবি হাতে নিয়ে ডেনি কল্পনার রাজ্য তার ভালোবাসার সাগরের ডুব দিল। রিজভিও বসে নেই, সে পুলিশের আশায় না থেকে এই শহরের সব জায়গায় নীলার ছবি দিয়ে ওয়ান্টেড লিখে প্রচার করছে। এই পেপারটাও কাল সকালে নিউজ পেপারের সাথে চলে যাবে। সেখানে রিজভি তার সেলফোন নাম্বার আর নীলার বাড়ির ফোন নাম্বার দিয়েছে। এমন সময় নীলার বান্ধবী প্রেমার খোঁজে তার পরিবার থানায় এসে হাজির হয়, কিন্তু তারা এখানে এসে জানতে পারল প্রেমা সহ তার বান্ধবী লাবণ্য এখান থেকে পালিয়েছে। প্রেমার বাড়ির লোকজন উত্তেজিত হয়ে বলছে, কেমন পুলিশ আপনারা, এভাবে থানা থেকেই দুটো মেয়ে উধাও হয়ে গেল, ব্যাপারটা পুলিশের উপর লেভেলে চলে গেল। ডেনির ওপর সেখান থেকে চাপ আসতে শুরু করে। ডেনি তো নীলার চিন্তায় বিভোর হয়ে ওদের ওপর তেমন নজরই রাখতে পারেনি, যার কারণে ওরা পালানোর সুযোগ পেয়েছে। লাবণ্যর বাড়ির লোকেরাও লাবণ্যর খোঁজ পেয়ে এখানে চলে এলো। এসেই মাথা গরম করে তারাও ডেনির বিরুদ্ধে উপর লেভেলের কাছে নালিশ করে। নিজের চাকুরি বাঁচাতে পুলিশ অফিসার ডেনি এখন তার দলবল সহ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। সে মরিয়া হয়ে প্রেমা আর লাবণ্যর খোঁজ করছে। রাতে খাওয়া দাওয়ার পর আব্দুল লতিফ আবারও আশফি আর তানভীরের সাথে গল্প জমিয়ে দিয়েছেন। গল্প করার মানুষ পেলেই উনি গল্প করতে বসেন। আশফি আর তানভীরকে উনি খুবই পছন্দ করেছেন। আব্দুল লতিফ গল্পে মেতে উঠে হাসতে হাসতে বলছেন, আজকাল তো তোমাদের মতো ভদ্র ছেলে পাওয়াই যায় না, সত্যি খুবই ভদ্র তোমরা কালকের দিনটাও আমাদের বাড়িতে থাকবে। আশফিও হাসতে হাসতে বলছে, কি যে বলেন আঙ্কেল, আমাদের বাড়ি ফিরতে হবে না, আর যে কাজটা করতে এসেছি সে কাজটাও তো করতে হবে। আব্দুল লতিফ হো হো করে হেসে উঠে বলছেন, এইটুকু ছেলের এখনই কাজ নিয়ে এত সিরিয়াস,
সে যাই হোক, কালও তোমরা এই বাড়িতে থাকবে। বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা, গল্প করার মানুষ নেই। তানভীর মনে মনে বলছে, আঙ্কেল কাজটা কি সেটা তো আর জানেন না। কাজটা হলো আপনার এই বাড়িতেই ডাকাতি করে তারপর চম্পট দেওয়া, কারণ এখন আমাদের হাতে টাকা পয়সা কিচ্ছু নেই। আশফি, গল্প করবেন আঙ্কেল? তো করুন না। গল্প করার মাধ্যমে আব্দুল লতিফ তার ব্যক্তিগত সবকিছুই বলে ফেলল। তার জমি জমা, কোথায় কত টাকা আছে, কোনো ব্যাংকে কত টাকা রেখেছেন, বাড়িতে কত টাকা ক্যাশ রাখেন, এত টাকা খাবে কে, এসব নিয়েই গল্প করছেন। এগুলো শুনে তো আশফি আর তানভীর হাসতে হাসতে উনার কথার সাথে তাল মেলাচ্ছে। মোট কথা ইতিমধ্যে উনি উনার সবকিছুই তাদেরকে বলে ফেলেছেন। আব্দুল লতিফ, 2 মেয়েকে বিয়ে দিয়েছি, একজন আমেরিকা আর একজন সিঙ্গাপুরে থাকে, আর আমার ছোট ভাই, তারও অনেক টাকা পয়সা, সেও বউসহ আমেরিকাতে থাকে। আব্দুল লতিফের স্ত্রী এসে বলছেন, হয়েছে অনেক গল্প, রাত তো আর কম হয়নি, এবার ছেলে দুটোকে একটু বিশ্রাম নিতে দাও, ওরা ঘুমাবে না নাকি? কি ধকল গেছে ওদের ওপর, মেয়েটাকে শুয়ে দিয়ে এসেছি, এবার ওদেরকেও শুতে বলো। আশফি, আরে সমস্যা নেই আঙ্কেল, আমরা কাল সকালে আবার গল্প করব। রাত প্রায় 1টা বাজে। নীলা এক রুমে একাই ঘুমাচ্ছে, আব্দুল লতিফ আর উনার স্ত্রী এক রুমে, আর উনার বৃদ্ধ মা পাশের আরেক রুমে। অন্যদিকে আশফি আর তানভীর দুজনই এক রুমে রয়েছে। ওরা দুইজন এখনো ঘুমায়নি। কাল কিভাবে প্ল্যান করে এই বাড়ি থেকে সবকিছু হাতিয়ে চম্পট দিবে সেই আলোচনাই করছে দুইজন। হঠাৎ কারেন্ট চলে যাওয়ায় নীলার ঘুম ভেঙে গেল, কিন্তু 1 মিনিট পরেই কারেন্ট চলে এলো। তখন ভয় পেয়ে নীলা রুম থেকে বের হয়ে আশফিদের রুমের এখানে আসতেই ওদের প্ল্যানের কথা শুনতে পায়। নীলা রুমের ভিতরে এসে বলছে, ছি ছি, এসব তোমরা কি বলছো? যারা আমাদের উপকার করল, এত খাতির যত্ন করছে, আর তাদের বাড়িতেই ডাকাতি করবে? আশফি, চুপ। তুমি যাও গিয়ে শুয়ে পড়ো। ডাকাতের কাজই হলো ডাকাতি করা, এত বড় সুযোগ আমরা হাতছাড়া করব নাকি? নীলা, তুমি চুপ করো, আর এসব বাদ দাও বুঝলে? আশফি, অনেক রাত হয়েছে, যাও গিয়ে ঘুমাও। নীলা, একা একা ঘুমাতে আমার ভয় করছে, তুমি একটু আমার সাথে ওই রুমে এসো না প্লিজ। আশফি, আমি যেতে পারবো না, আমাদের দুইজনকে এক রুমে দেখলে অন্য কিছু ভাবতে পারে, আমি তানভীরের সাথে আছি, তুমি যাও। নীলা, প্লিজ, তাহলে আমার কি হবে? আমার তো একা ভয় লাগছে। আশফি, তোমাকে তখন কে বলতে বলেছিল আমাদের ট্রেনে পরিচয় হয়েছে? এখন একাই থাকো, দুইজন হাজবেন্ড ওয়াইফ বললে না হয় এক রুমে থাকা যেত, কিন্তু এখন আর সেটা হবে না। তুমি আগেই বলে ফেলেছ, উনারা এখন এটা দেখলে খারাপ ভাববে, তখন আর আমাদের ভরসা করবে না এবং আমাদের প্ল্যানটাও ভেস্তে যাবে। উনি কত ভদ্র ছেলে ভেবেছে আমাদের। নীলা, উনারা এখন ঘুমিয়ে পড়েছে, কেউ দেখবে না, সকালে উনারা ওঠার আগেই চলে আসবে, প্লিজ। আশফি, তুমি একটা ডাকাতকে রুমে নিয়ে যাচ্ছ? নীলা, তুমি তো ভদ্র ডাকাত, তোমাকে ভরসা করাই যায়। তানভীর আশফিকে একটা ধাক্কা দিয়ে বলছে, আরে বেটা যা, আমি হলে তো নাচতে নাচতে চলে যেতাম। তানভীর আস্তে করে আশফির কানে কানে বলছে, মেয়েটা মনে হয় তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে, তাই এই সুযোগে পটিয়ে ফেল। আশফি নীলার সাথে ওই রুমে চলে গেল। রুমে এসে নীলা বিছানায় শুয়ে পড়ে আর আশফি সোফায় বসে রুমের চারিদিকে ভালো করে দেখছে। নীলা কম্বল গায়ে দিয়ে শুয়ে থেকেই আশফির দিকে তাকিয়ে বলল, রুমের লাইট অফ করবে না কিন্তু। ক্লান্ত থাকায় আশফি সোফাতে বসে থাকতে থাকতেই ঘুমিয়ে যায়। সকালে অনেক বেলা হলেও ওদের ঘুম এখনো ভাঙেনি। আব্দুল লতিফের স্ত্রী এসে রুমের দরজা নক করছেন। ঘুমের ঘোরে আশফি উঠে এসে দরজা খুলে দিল। আশফিকে এই রুমে দেখবেন সেটা উনি আশাই করেননি। উনি একটা চিৎকার দিলেন। উনার চিৎকারে আব্দুল লতিফ আর তার মা এবং বাড়ির কাজের লোক ছুটে এলো। চিৎকার দিয়ে আতঙ্কে ভয় পেয়ে বলছেন, ওগো, এটা তুমি কাদের বাড়িতে এনে তুলেছ? ছি ছি।
আশফি ওদের বারবার বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আব্দুল লতিফের স্ত্রী আর মা কিছুতেই শুনছেন না। আশফি, দেখুন এরকম খারাপ কোনো ব্যাপারই নয়, আমি তো এই রুমে এসেছিলাম শুধুমাত্র ও একা থাকতে ভয় পাচ্ছিল বলে। আব্দুল লতিফ, এমন ভদ্রপোলা এরকম কাজ করতে পারে? নাউজুবিল্লাহ। আশফি, আপনি ভুল ভাবছেন, আসলে তা নয়। আব্দুল লতিফের মা, আল্লাহ গো, শেষ পর্যন্ত আমার বাড়িতে এমন পাপ কাজ ঘটল, তার আগে তুমি আমায় তুলে নিলে না কেন? সবার চেঁচামেচিতে এবার নীলার ঘুম ভেঙে যায়। বিছানা থেকে উঠে এসে ওদের সাথে আশফিকে দেখে মনে মনে ভাবছে, ওরা কি আশফিকে এই রুমে দেখে ফেলেছে? নীলার মুখ শুকিয়ে গেল। আব্দুল লতিফের স্ত্রী, ওগো পাড়া প্রতিবেশী জানাজানি হলে কি হবে ভেবেছ? ছি ছি, কাদের বাড়িতে এনে তুলেছ তুমি? এই পাপ তো আমাদেরও হয়ে গেল গো। নীলা, আরে আপনারা এগুলো কি বলছেন? কিসের পাপ? আব্দুল লতিফের মা, বাবা লতিফ, এখনই বাড়িতে মাওলানাকে ডাক আর বল এই পাপ মোচনের কোনো ব্যবস্থা আছে কিনা, আমরা এই পাপ বইতে পারব না। তুই না জেনে শুনেই এরকম পোলা মাইয়াদের বাড়িতে এনে তুলেছিস। বাড়িতে মাওলানা সাহেব আসার পর সব শুনে তিনি বললেন, যেহেতু তারা অপরাধ করেই ফেলেছে, এখন সমাধান হলো এখনই এই বাড়িতে ওদের বিয়ে দিয়ে দিন, তাহলে আপনারাদেরও এর বোঝা বইতে হবে না। এই কথা শুনে আশফি আর নীলা একে অপরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাওয়ি করছে। তানভীর বলে ফেলল, আরে আপনারা এই সামান্য বিষয়টা নিয়ে এত জটিল করছেন কেন? আমরা এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাচ্ছি, আর উপকার করার জন্য শুকরিয়া। এই আশফি চল। আব্দুল লতিফের স্ত্রী, এই না না, সেটি হচ্ছে না, তোমরা তো চলে যাবে, কিন্তু আমরা পাপের ভাগিদার হয়ে থাকব নাকি? যেতে হলে বিয়ে করেই যাবে। আশফি, আজব তো। আব্দুল লতিফ, হ্যাঁ ঠিকই বলেছে, আমার বাড়িতে এসে অকাজ করবে আর আমরা দোষী হয়ে থাকব। তা তো হবে না, বিয়ে করতেই হবে, না হলে আমি এক্ষুনি বাড়িতে পুলিশ ডাকছি। নীলা, না, পুলিশ ডাকবেন না প্লিজ। তানভীর কানে কানে আশফিকে বলছে, এখন কি করবি? বিয়ে করবি? আশফি, আর তো কোনো উপায়ও দেখছি না, এখন পুলিশের হাতে পড়লে তো বড় রকমের ফেঁসে যাব, এমনিতেই তো আগে থেকেই কেস হয়ে আছে, পুলিশ আমাদের মরিহা হয়ে খুঁজে বেড়াচ্ছে। নীলাও মনে মনে ভাবছে, কিছুতেই পুলিশের হাতে ধরা পড়া যাবে না, তাহলে বাড়িতে নিয়ে গিয়ে এবার রিজভির সাথে বিয়ে দিয়েই দেবে, তার চেয়ে বরং আশফিকে বিয়ে করে নেই। আশফির সাথে রোমাঞ্চকর দিন তো ভালোই কাটছে, কিরকম একটা অ্যাডভেঞ্চার মনে হচ্ছে। এরকম তো হলিউড মুভিতে দেখি, আমাদের পিছনে পুলিশ আর ভিলেন ডাকাতগুলো তাড়া করে বেড়াচ্ছে আর আমরা তাদের নাকের ডগা দিয়েই পালিয়ে বেড়াচ্ছি। আমার মডেল হওয়ার আগেই বাস্তবেই এরকম একটা মুভি করা হয়ে যাবে, আমি তো ভাবতেই পারছি না। আর আমার তো সবসময় আশফির সাথেই থাকতে ইচ্ছে করে, মনে হয় প্রেমে পড়েছি। আশফি নীলার দিকে তাকিয়ে দেখল নীলা মুচকি মুচকি হাসছে। হঠাৎ করেই নীলা বলে ফেলল, আমার কোনো সমস্যা নেই, আমি বিয়ে করতে রাজি। আব্দুল লতিফের মা, এই তো মাইয়ার সুবুদ্ধি হইছে। নীলার কথা শুনে আশফির চোখ কপালে উঠে গেল। নীলা মনে মনে ভাবছে, আমার মনটা কেমন উড়ু উড়ু করছে, আশফিকে এত ভালো লাগছে কেন আমার। আশফিও আর কিছু না ভেবে বিয়েতে হ্যাঁ বলে দিল। দুপুরের দিকে বাসায় কাজী আসার পর বিয়েটা হয়ে যায়। তানভীর চিল্লিয়ে বলছে, তাহলে আর কি, আপনার বাড়িতে ফরজ কাজ বিয়েটা দিলেন, তো এখন জমিয়ে খাওয়া দাওয়া হবে তাই না? এরপর আব্দুল লতিফ বাড়িতে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করে, মাওলানা আর কাজীও এই দাওয়াতে শামিল হল। আব্দুল লতিফের আনন্দ এখন দেখে কে, উনি যেন এই বিয়েটা দিতে পেরে খুব খুশি। উনি আশফি, নীলা আর তানভীর তিনজনকে সাথে নিয়ে তার ফোনে একটা সেলফি তুললেন, সেলফিতে তিনজনই হাসি মুখে রয়েছে। ড্রয়িং রুমে এখন আড্ডা জমে উঠেছে, আশফি আর তানভীর আবারও শয়তানি হাসি দিচ্ছে, ওদের মাথার ভিতরে এখন কুবুদ্ধি চলছে। এভাবে গল্প গুজব করতে করতে সন্ধ্যা হয়ে গেল।
এদিকে নীলার বাবার হার্টের অপারেশন সাকসেসফুল হয়েছে, উনার চেতনা আসতে আরও কয়েক ঘন্টা দেরি হবে। উনাকে দেখতে নীলার মাসহ বাড়ির সকলেই হাসপাতালে গিয়েছে, সবাই এখন অপেক্ষা করছে উনার চেতনা আসার, আর এমনিতেই তো নীলার কোনো খোঁজ না পাওয়ায় সবাই চিন্তিত। এখন সময় সন্ধ্যা 7টা। আব্দুল লতিফ ড্রয়িং রুমে একাই বসে নিউজপেপার পড়ছিলেন। উনি এক কাপ চায়ের জন্য উনার স্ত্রীকে ডাকলেন, কিন্তু উনার স্ত্রী কোনো সাড়া শব্দ করল না। এরপর কাজের লোক এসে উনাকে চা দিয়ে গেল। উনি চা হাতে নিয়ে নিউজপেপার পড়তে পড়তেই আঁতকে উঠলেন। পেপারে নীলার ছবিসহ 2 জন অল্পবয়সী ডাকাতের পুলিশের হাত থেকে পালানোর কথা বলা হয়েছে। পুরো নিউজটা পড়ে আব্দুল লতিফের মাথা ঘুরে উঠল। উনার হাত পা এখন কাঁপছে। নিউজপেপারের ভিতরে আরও একটি ছোট পেপার রয়েছে, সেখানে নীলার ছবিসহ সন্ধান চাই লেখা। মেয়েটি তার বাড়ির বিয়ের আসর থেকে পালিয়েছে। আব্দুল লতিফ এবার ভয়ে জমে গেলেন। তবে কি উনি ওই ডাকাত দুটো আর পালিয়ে আসা মেয়েটাকে তার বাড়িতে এনে তুলেছেন? সর্বনাশ! উনি কোনোভাবে সোফা থেকে উঠলেন। ভয় ভালোভাবে দাঁড়াতেও পারছেন না, পা কাঁপছে উনার। বুকে হাত দিয়ে বেডরুমের দিকে এগিয়ে গেলেন। বেডরুমের ভিতরে গিয়ে দেখলেন আশফি, তানভীর কেউই রুমে নেই। এবার পাশের বেডরুমে গিয়ে দেখলেন রুম ফাঁকা, নীলা নামের মেয়েটিও নেই। উনি আরও ভয় পেয়ে গেলেন। নড়ার মতো আর কোনো শক্তি নেই। কোনোভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজেদের বেডরুমের কাছে এসে দাঁড়ালেন। রুমের দরজা ভিতর থেকে বন্ধ। উনি দরজা নক করছেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসছে না। এবার কাজের লোককে ডেকে দরজা ভাঙার ব্যবস্থা করলেন। টেনশনে উনার প্রেশার বেড়ে গেছে। দরজা ভাঙার পর উনি যা দেখতে পেলেন তা দেখার জন্য উনি একদমই প্রস্তুত ছিলেন না। মেঝের মধ্যে উনার স্ত্রী হাত পা আর মুখ বাঁধা অবস্থায় বসে রয়েছে, আর উনার মাও বিছানার ওপর হাত পা আর মুখ বাঁধা অবস্থায় বসা। রুমের জিনিসপত্র লণ্ডভণ্ড, আর আলমারি খোলা, এবং তার ড্রয়ারগুলো সব খোলা। রুমে একটি বাক্স ছিল, সেটাও খোলা। আব্দুল লতিফ তাড়াতাড়ি গিয়ে উনার স্ত্রী আর মায়ের হাত পায়ের বাঁধনগুলো খুলে দিলেন। মুখের বাঁধন খুলে দিতেই উনারা দুজনই হাঁফাতে থাকে। রুমের ভিতরে কাজের লোক দৌড়ে এসে বলছে, সারা বাড়ি খুঁজা আইলাম, পোলা মাইয়াগুলো কোথাও নেই। আব্দুল লতিফ খেয়াল করলেন রুমের জানালার কাচ ভাঙা। উনার স্ত্রী ভয় হাঁফাতে হাঁফাতে বলছেন, ওরা পালিয়েছে, এই রুমের জানালা দিয়েই পালিয়েছে। তার আগে আমাদের আলমারি থেকে সব টাকা পয়সা আর গহনাগুলো নিয়েছে, বাক্সটাও বাদ দেয়নি। ওখানের জমানো গহনাগুলোও নিয়ে গেছে। আমি আর মা এই রুমে বসে গল্প করছিলাম, হঠাৎ 3 জন রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে আমাদের মুখ আর হাত পা বেঁধে ফেলল। তারপর চাবি খুঁজে বের করে সব হাতিয়ে নেয়। আব্দুল লতিফ মাথায় হাত দিয়ে বসে পড়লেন। উনার মা পাশে এসে দাঁড়িয়ে বলল, ওরা কারা ছিল? চোর ডাকাত? আব্দুল লতিফ একটু আগে নিউজপেপারে পড়া খবরটা উনাদের খুলে বললেন। আব্দুল লতিফের স্ত্রী, আল্লাহ গো, এ কি সর্বনাশ হয়ে গেল গো! হারামজাদাগুলো এমন ভদ্রভাবে আয়শা বাড়ি থেকে ডাকাতি কইরা সব লইয়া গেল গো। আব্দুল লতিফ, এক্ষুনি ওই পুলিশের নাম্বারে খবর দিতে হবে, আর ওই মেয়েটার বাড়ির লোকের নাম্বারেও। আব্দুল লতিফ পুলিশ অফিসার ডেনির কাছে আর নীলার হবু বর ডাক্তার রিজভির কাছে ফোন দিয়ে এই খবরটা জানিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ অফিসার ডেনি এই বাড়িতে এসে উপস্থিত হয়। তার একটু পরেই রিজভিও এখানে চলে আসল। আব্দুল লতিফ এই বাড়ি থেকে ওদের ডাকাতি করে পালানোর কথা পুলিশকে সব খুলে বললেন, এবং দুপুরে ওদের সাথে তোলা সেলফিটাও দেখালেন। বললেন এদেরকেই কাল বাড়িতে এনে তুলেছিলেন। ছবি দেখে পুলিশ অফিসার ডেনি আর রিজভি বুঝতে পারল এটা নীলাই ছিল, আর পাশের 2 জন ছেলে হয়তো সেই ডাকাত দুটোই হবে। ডেনি এই ছবিটা নিজের ফোনে সংরক্ষণ করে নিল। রিজভিও ওদের 3 জনের সাথে তোলা আব্দুল লতিফের এই সেলফি ছবি নিজের ফোনে নিয়ে নেয়। রিজভি উত্তেজিত হয়ে আব্দুল লতিফকে বলছে, আপনি কি জানেন এই 2 জন ছেলের মধ্যে কোনো ছেলেটার সাথে নীলার একটু বেশি ঘনিষ্ঠতা রয়েছে? আপনি কি বুঝতে পেরেছেন? আব্দুল লতিফ সাথে সাথে উত্তর দিল, বুঝতে পারবো না মানে? এই যে ছবির ডানপাশের এই ছেলেটা, মেয়েটি তো ওর সাথেই কাল রাতে ছিল। এটার জন্যই তো আজ দুপুরে ওদের বিয়ে দিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ।
আমার বাড়িতে থেকে পাপ করবে তা তো হতে পারে না। রিজভি আর ডেনি দুইজনেই একসাথে বড় ধরনের একটা ধাক্কা খেল। রিজভি, বিয়ে দিয়ে দিয়েছন মানে? ওই মেয়েটা তো আমার হবু বউ। বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। আব্দুল লতিফের স্ত্রী, বাসা বাড়িতে এসে অকাজ করবে, ছি ছি, রাতে এক রুমে ছিল, বিয়ে দিব না তো কি করব? পুলিশ অফিসার ডেনি এবার ক্ষেপে গিয়ে চেঁচিয়ে বলছে, আপনি কেন বিয়ে দিলেন? আমাদের একবার জানাতে পারতেন। আব্দুল লতিফ, তখন কি আর জানতাম যে ছেলে দুটো ডাকাত হবে, আর মেয়েটি বাড়ি থেকে পালিয়ে এসেছে। আমি মাওলানা আর কাজী ডেকে বিয়ে দিয়েছি, সব প্রমাণ ওদের কাছে আছে। ডেনি, নীলাকে ওই ডাকাতের সাথে বিয়ে দেওয়ার অপরাধে আমি আপনাকে এবং ওই মাওলানা আর কাজীকে গ্রেফতার করব। নীলাকে কেন বিয়ে দেবেন আপনারা? কেন? মারাত্মক অপরাধ করেছেন আপনারা, এর সাজা আপনারা পাবেন। আব্দুল লতিফ, এটা কেমন কথা? বাড়ি ডাকাতি হলো আমার, আর আমাদেরই গ্রেফতার করে থানায় নিয়ে যাচ্ছেন। ডেনি, চুপ। ইন্সপেক্টর এদের নিয়ে যাও, আর ওই মাওলানা এবং কাজীকেও ধরে নিয়ে গিয়ে হাজতে ভরো। রিজভি নীলার চাচার কাছে ফোন দিল। নীলার চাচা এখন নীলার বাবার কেবিনে, এখানে নীলার পরিবারের অনেকেই রয়েছে। নীলার বাবার এখন চেতনা আসছে। রিজভি নীলার ডাকাতের সাথে বিয়ে হওয়ার ঘটনাটা নীলার চাচাকে বলল। নীলার চাচা, ওয়াট? নীলা ওই ডাকাতটাকে বিয়ে করে ফেলেছে। ওই সময় নীলার বাবার চেতনা আসায় তিনি চোখ খুলেই এটা শুনতে পেলেন। নীলার বাবা, কি? আমার মামুনি ওই ডাকাতটাকে বিয়ে করেছে? আহহ! চোখ খুলেই নীলার বাবা এটা শোনার সাথে সাথেই আবারও চেতনা হারালেন। এদিকে রাতের বেলা শহরের ঝলমলে লাল নীল আলোয় আশফি, নীলা আর তানভীর তিনজনই হাসতে হাসতে রাস্তা দিয়ে হাঁটছে। নীলা তো একেবারে আশফির প্রেমে মজে গেছে। সামনেই একটা নাইট ক্লাব, তিনজনই ওটাতে ঢুকে গেল। আজ প্রচুর মজা হবে, ডান্স হবে, কারণ হাতে তো এখন প্রচুর টাকা। রিজভি খুবই উত্তেজিত হয়ে গেছে। নীলার বিয়ের সংবাদটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। রিজভি, একটা ডাকাতকে নীলা কিভাবে বিয়ে করতে পারল? ডাকাতের কি কোনো ভবিষ্যৎ আছে নাকি? না ও কোনো ভদ্র সমাজের লোক আর না কোনো ভদ্র ঘরের ছেলে। কি আছে ওর? এমনকি নীলাও ওর সাথে ডাকাতি করে ওই বাড়ি থেকে পালিয়েছে। ছি! নীলার চাচা, তুমি শান্ত হও বাবা, নীলা একটা ভুল করে ফেলেছে, আমরা নীলাকে ফিরিয়ে নিয়ে এসে বোঝাব। রিজভি, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি নীলাকেই বিয়ে করব, আর সাথে ওই ডাকাতটাকেও শায়েস্তা করব। ডেনি গাড়ি নিয়ে আব্দুল লতিফের বাসা থেকে বের হয়ে ওদের খুঁজতে বেরিয়েছে, আর আব্দুল লতিফ এবং সেই মাওলানা ও কাজীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ওদের কাছে থেকে জানা যায় নীলার সাথে পালানো ডাকাত দুটোর নাম আশফি এবং তানভীর, এমনকি যে কয়েকজন ডাকাত সদস্য জঙ্গলের ভিতরে আস্তানায় ধরা পড়েছিল তাদেরকে আরও পিটিয়ে একই উত্তর পাওয়া গেল। ওদের নাম আশফি এবং তানভীর। নীলা, আশফি এবং তানভীর এই তিনজনের ছবি এবার অন্যান্য থানায় পাঠিয়ে দেওয়া হল। এমনকি টিভিতে নিউজসহ নিউজপেপারেও দেওয়া হয়। বাড়ি ডাকাতি হওয়ার জন্য পুলিশ আব্দুল লতিফের পুরো বাড়ি সার্চ করে সেই বেডরুমের কাচ ভাঙা জানালার ওখানে একটা লকেটসহ সোনার চেইন পায়। আব্দুল লতিফ তার ছোট ভাই আমেরিকাতে অবস্থান করা আব্দুল জলিলকে বাড়ি ডাকাতি আর তাকে থানায় নিয়ে যাওয়ার খবরটা দিলেন। খবর পেয়ে আব্দুল জলিল আমেরিকা থেকে এখানে আসার জন্য আজকের ফ্লাইটে রওনা দিয়েছেন। এদিকে ক্লাবের ভিতরে নীলা আশফির সাথে ডান্স করতে করতে হঠাৎ করে খেয়াল করল সামনে কিছুটা দূরে কাচের গোল টেবিলের ওখানে ওর বান্ধবী প্রেমা আর লাবণ্য বসে আছে। নীলা ওদের দিকে এগিয়ে গেল। নীলা, লাবণ্য, প্রেমা, তোরা এখানে? প্রেমা এদিকে ফিরে বলছে, আরে তুই কোথা থেকে এলি? আর তুই নাকি ডাকাতের সাথে পালিয়েছিলি? নীলা চেয়ারে বসতে বসতে বলছে, ওই আর কি, তোরা তো ট্রেনে আমাকে একা ফেলেই চলে গেছিলি। লাবণ্য, তোকে আমরা কতবার ডাকলাম, তুই তো তখন ঘুমিয়েই বিভোর,
তোর সাথে ওই হ্যান্ডসাম ছেলেটা ছিল না? আরে ওই যে আশফি। ও কোথায়? নীলা, ওই তো আশফি, ও আমার সাথেই এখানে এসেছে। নীলা হাত ইশারা করে আশফিকে দেখিয়ে দিল। আশফিকে দেখে লাবণ্যর মনে প্রেমের জোয়ার বইয়ে থাকে। লাবণ্য আশফির দিকে তাকিয়ে মনে মনে বলছে, তোমার সাথে আমার আবারও দেখা হয়ে গেল প্রিয়, এবার তো আমি আমার মনের কথা তোমায় বলেই দিব আর হারাতে দিব না তোমায়, তোমাকে ভালোবাসার কথা জানিয়ে দিয়ে তারপর দুজনে দূরে কোথাও পালিয়ে যাব। এসব ভাবতে ভাবতে নীলার কথায় হুঁশ ফিরল লাবণ্যর। নীলা, আশফি আমাকে ডাকাতের আস্তানায় নিয়ে গিয়েছিল আর তারপরই তো আমি ওর সাথে ওখান থেকে পালাই। প্রেমা, মানে আশফি কেন তোকে ডাকাতের আস্তানায় নিয়ে যাবে? নীলা তখন পুরো ঘটনাটা ওদের খুলে বলল। সবটা শোনার সাথে সাথে প্রেমা আর লাবণ্য একেবারে শকড। প্রেমা, তুই বিয়ে করে নিলি? তোরই লাইফ রে, আর আমি পালিয়ে বেড়াচ্ছি কিন্তু একটা প্রেমিকও জোগাড় করতে পারলাম না রে, ধ্যাত। আশফির সাথে নীলার বিয়ের কথা শুনে লাবণ্যর হাসি মুখটা নিমিষেই কালো হয়ে গেল, চোখ মুখের অবস্থা দেখে মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। হঠাৎ করেই লাবণ্যর সবকিছু বিরক্ত লাগতে শুরু করে, প্রেমা আর নীলার কোনো কথাই তার কানে যাচ্ছে না, সে শুধু এই বিষয়টা নিয়েই ভাবছে। হঠাৎ করে লাবণ্য বলে ফেলল, নীলা, আশফি যদি তোকে ছেড়ে চলে যায়, আজ আছে কাল যদি আর না থাকে, হাজার হলেও সে তো একজন ডাকাত, তুই বিয়ে করে ভুল করেছিস, বিয়ে করার জন্য কি আর কোনো ছেলে পেলি না? তুই কি ওর সাথে সংসার করবি ভেবেছিস? ডাকাতদের কি বিয়ে সংসারে মন থাকে? নীলা, ও তো আর জন্ম থেকে ডাকাত নয়, আর আমি এত কিছু ভেবে বিয়ে করিনি, পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করেছি। প্রেমা, তোর যেটা ভালো মনে হয়েছে তুই সেটাই করেছিস, এখন এনজয় কর, এমনিতেই তো বাড়ি থেকে পালিয়ে এসেছিস। কিন্তু আমার কেউ জুটল না রে। তখনই তানভীর এসে টেবিলে একটা বাড়ি দিয়ে বলছে, আরে তিন বান্ধবী যে, হাউ সুইট। লাবণ্য রাগে ওখান থেকে উঠে চলে গেল। প্রেমা তানভীরের দিকে তাকিয়ে বলছে, আপনি? তানভীর, আপনি নয় তুমি। আমি কি বসতে পারি? প্রেমা, হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। নীলা, তোরা গল্প কর, আমি আসছি। নীলা ওখান থেকে উঠে চলে এলো। লাবণ্যর কথা শুনে নীলার মনটা খারাপ হয়ে গেছে। নীলা মনে মনে ভাবছে, আশফি আমাকে ছেড়ে চলে যাবে। সত্যি তো আমি তো এত কিছু ভেবে দেখিনি, আমার তো এভাবেই আশফির সাথে থাকতে ভালো লাগছে, ভবিষ্যৎ নিয়ে তো একবারও আমি ভাবিনি। না না, এত কিছু জানি না, আমি শুধু আশফির সাথে থাকতে চাই। নীলা আশফির কাছে গিয়ে ওর হাত ধরে টেনে সাইডে নিয়ে গেল। আশফি, কি হয়েছে, কোনো সমস্যা? নীলা, তুমি আমাকে বিয়ে করেছ? আশফি, হ্যাঁ, করেছি। নীলা, আমি তোমার বউ? আশফি, হ্যাঁ, বউ। নীলা, তুমি কি আমাকে একা রেখে চলে যাবে? আশফি, কি হয়েছে তোমার, হঠাৎ এসব বলছো কেন? নীলা, আগে বলো, যাবে না? আশফি, আচ্ছা ঠিক আছে, যাব না। নীলা, দেখো আমি কিন্তু সব শুনেছি, ওই আস্তানায় ডাকাতগুলো বলছিল, তোমাকে ওরা 1 বছর আগে ধরে এনেছিল, তারপর ইনজেকশন দিয়ে আগের সব স্মৃতি ভুলিয়ে দেয়, যার কারণেই তুমি ভুলে গেছো তুমি নিজে একজন ডিটেকটিভ আর ওই জঙ্গলে ওদের হদিস পেয়ে ওদের ধরতে গিয়েই তোমার এই পরিণতি, নিজেরা বাঁচার জন্যই এই কাজ করেছে ওরা, সেই সাথে তোমাকে নিজেদের দলের লোকও বানিয়ে ফেলেছে। আশফি, তুমি আসলে এটা নও, এখন ওরা চায় না তুমি আগের সব কিছু মনে করে ওদের ধরে ফেলো। আশফি ভ্রু কুঁচকে বলছে, নিজের নামটা ছাড়া আমার আর কিছুই মনে নেই, আমি জানি না আমি কে, আমাকে জঙ্গলের ভিতরে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে ওরা নিয়ে গিয়ে আমায় সুস্থ করে তোলে। নীলা, তোমাকে নিয়ে গিয়ে ওরা সুস্থ নয়, অসুস্থ করে তুলেছে। নীলা আশফিকে জড়িয়ে ধরল। দূর থেকে লাবণ্য এটা দেখে কষ্টে সামনের টেবিলে থাকা মদের বোতলটা থেকে গ্লাসে মদ ঢেলে নিয়ে মদ খাওয়া শুরু করে দেয়, আর ওদিকে প্রেমা আর তানভীর গল্পে মেতে উঠে হাসাহাসি করছে।
এরই মধ্যে ক্লাবের একজন সিকিউরিটি ম্যান ওদের এখানে থাকার খবরটা পুলিশের কাছে পৌঁছে দিল। খবর পেয়ে ডেনি গাড়ি নিয়ে তাড়াতাড়ি এখানে ছুটে চলে আসে। ক্লাবের ভিতরে ঢুকে ওদের খুঁজতে খুঁজতেই একপাশে তার চোখ আটকে গেল। আশফি আর নীলা চোখ বন্ধ করে একে অপরকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে ডেনির বুকে তোলপাড় করা শুরু করে দিল। সে ওখানেই মূর্তির মতো দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে সবকিছু ভেঙে চুরে যাচ্ছে। পিছনে প্রেমা আর তানভীর পুলিশকে দেখার সাথেই ক্লাব থেকে বের হয়ে গেল। আশফি আর নীলাকে ডাকার সময়ও পায়নি ওরা। ক্লাবের বাহিরে আসলেও পিছনে পুলিশ তাড়া করে ওদের। ভিতরে লাবণ্য মদ খেয়ে মাতাল হয়ে আছে, এখনও গ্লাসের পর গ্লাস মদ খেয়েই চলেছে। বুকে ব্যথা শুরু হওয়ার ডেনি আর দাঁড়িয়ে থাকতে পারল না। ওই দৃশ্যটা আর সে সহ্য করতে পারল না। ভেবেছিল ডাকাতটাকে ধরে হাজতে ভরে নীলাকে পটিয়ে বিয়ে করবে, নীলার মনে জায়গা করে নিবে, কারণ সে জানে নীলা ডাক্তার রিজভিকে পছন্দ করে না আর তাই তাকে বিয়ে না করে নীলা বাড়ি থেকে পালিয়ে এসেছে। সে নীলাকে লুকিয়ে থাকতে সাহায্য করতে চেয়েছিল আর আস্তে আস্তে নীলার মন জয় করে নিতে চেয়েছিল, কিন্তু এখন দেখছে সেটা আর হবে না, কারণ তার আগেই ওই ডাকাতটা নীলার মনে জায়গা করে নিয়েছে। ডেনি লাবণ্যর পাশে বসে মদের বোতল নিয়ে মদ খাওয়া শুরু করে দেয়। আজকের এই বিরহটা কাটাতে তাকে এটা করতেই হবে। নিখোঁজ হওয়া গোয়েন্দা আশফির তদন্তকারী আতিকুর রহমান আজকের নিউজে আশফির ছবিটা দেখে মনে করছেন এটাই সেই গোয়েন্দা আশফি, তবে সে কিভাবে ডাকাত হতে পারে এটার সমাধান ঠিক মিলছে না। আশফিকে না ধরা পর্যন্ত এটা জানা যাবে না। তারা পুলিশকে বিষয়টা জানিয়েছেন এবং খুব দ্রুত আশফিকে ধরার জন্য রিপোর্ট করেছেন। আশফির খবর পাওয়া গেছে এটা শুনে আশফির বাবা মা অনেকটা হালকা হলেও চিন্তা পুরোটা কাটল না। তাদের ছেলে কিভাবে ডাকাত হলো এবং বাড়ি ডাকাতির প্রমাণও পাওয়া গেছে। আশফির মা কান্না করতে করতে বলছেন, আমি বলেছিলাম না ওই দিন আমাদের বাড়িতে ডাকাতি করতে আশফি এসেছিল। রাত প্রায় 1টা। এদিকে ডাকাত তানভীর রাস্তায় জ্যামে আটকে পড়া দাঁড়ানো গাড়িগুলোকে ক্রস করে করে দৌড়াচ্ছে। ওর সাথে সাথে প্রেমাও দৌড়াচ্ছে। পিছনে পুলিশ তাড়া করেছে। এভাবে দৌড়াতে দৌড়াতে এক মোটরসাইকেলওয়ালাকে ধাক্কা মেরে তার মোটরসাইকেল থেকে তাকে ফেলে দিয়ে ওটাতে উঠে চম্পট দেয়। ওর সাথে প্রেমাও মোটরসাইকেলে উঠে পড়ল। কিছুক্ষণ পর তানভীর খেয়াল করল তার গলায় লকেটসহ সেই প্রিয় সোনার চেইনটি নেই। আশফি আর নীলাও পুলিশকে ফাঁকি দিয়ে ক্লাব থেকে বেরিয়ে ক্লাবের সামনে জ্যামে আটকে পড়া মোটরসাইকেলওয়ালাকে ধাক্কা দিয়ে ওটাতে উঠে পড়ল। খুব স্পিডে বাইক চলছে। নীলা আশফির কোমর ধরে আশফির গায়ের সাথে লেপ্টে আছে। বাতাসে নীলার চুলগুলো উড়ে আশফির মুখের ওপর এসে পড়ছে। এসবের মধ্যেও বিষয়টা আশফির কাছে খুব ভালো লাগছে। রিজভিও গাড়ি নিয়ে পাগলের মতো ওদের খুঁজে বেড়াচ্ছে। ওর মাথা খুবই গরম হয়ে আছে। একবার ডাকাতটা সামনে পড়লে সোজা শুট করে দেবে। ধরাধরির একটা চক্র চলছে কিন্তু কেউ কাউকে ধরতে পারছে না, হাতের নাগাল থেকে বেরিয়ে যাচ্ছে। ক্লাবের ভিতরে লাবণ্য আর ডেনি অতিরিক্ত মদ খেয়ে মাতাল হয়ে আছে। হঠাৎ ডেনির লাবণ্যর দিকে চোখ যায়। মাতলামোর ঘোরে লাবণ্যকে সে নীলা ভাবতে শুরু করে। ডেনি আরও এগিয়ে গিয়ে লাবণ্যর গা ঘেঁষে বসল। লাবণ্যও মাতাল অবস্থায় থাকায় কিছু বুঝতে পারছে না। তখনই ক্লাবের একজন ওয়েটার এসে ডেনির হাতে রুমের চাবি দিয়ে গেল। ডেনি মাতাল অবস্থায় লাবণ্যকে নীলা ভেবে কোলে তুলে নেয়। ঢলতে ঢলতে লাবণ্যকে কোলে নিয়ে সিঁড়িতে দিয়ে উপরে উঠে রুমে চলে গেল। লাবণ্যকে কোলে নিয়ে রুমের ভিতরে আসার সাথেই লাবণ্য ডেনির গালে হাত দিয়ে বলছে, প্রিয় তুমি আমায় এখানে নিয়ে এলে কেন? ডেনি, তুমি শুধু আমার নীলা, আজ শুধু আমার। মাতাল অবস্থায় ডেনি লাবণ্যকে নীলা ভাবতে শুরু করেছে। ওদিকে লাবণ্যও যে মাতাল অবস্থায় রয়েছে। সে ডেনির মুখে নীলার নাম শুনে রেগে গেল। সেও ডেনিকে আশফি ভাবল আর বলল, এত নীলা নীলা করো কেন জান? আমাকে কি তোমার চোখে পড়ে না? প্রিয়, আমি তো তোমায় ভালোবাসি, শুধু তোমায়। ডেনি খুশিতে হাসতে হাসতে বলছে, সত্যি জান? ডেনি ভেবেছে এটা নীলা তাকে বলছে। লাবণ্য, হ্যাঁ প্রিয়, আই লাভ ইউ। ডেনি লাবণ্যকে কোল থেকে নামিয়ে দিল। দুইজনেই দাঁড়িয়ে মাতাল অবস্থায় ঢলছে। ঢলতে ঢলতে লাবণ্য ডেনির বুকের ওপর এসে পড়ল। ডেনি দুই হাত দিয়ে লাবণ্যকে জড়িয়ে নেয়। লাবণ্য,
প্রিয়, এভাবে দাঁড়িয়ে আছো কেন? এসো না, আমরা বিছানায় গিয়ে বসি। লাবণ্য ডেনির হাত ধরে বিছানায় গিয়ে বসল। তারপর লাবণ্য বিছানার ওপর পা তুলে বসে দুই হাত দিয়ে ডেনির গলা জড়িয়ে ধরে মাথা দোলাতে দোলাতে বলছে, চলো না প্রিয়, আমরা দূরে কোথাও পালিয়ে যাই, অনেক দূরে, যেখানে আমার বাড়ির লোকজন কেউ খুঁজে পাবে না, সেখানে থাকব শুধু তুমি আর আমি। এটা শোনার সাথেই খুশিতে ডেনি লাবণ্যর কোমরে হাত রাখল আর লাবণ্যর কপালের সাথে কপাল ঠেকিয়ে বলছে, আমি তো এটাই চাই জান, তুমি আমার হয়ে যাবে। লাবণ্য ডান আর বামে দুইবার মাথা দুলিয়ে তারপর বলল, আচ্ছা, আমরা বিয়ে কখন করব? ডেনি লাবণকে একটানে নিজের বুকের কাছে টানল। তাল সামলাতে না পেরে ডেনি লাবণ্যকে নিয়েই বিছানার মাঝখানে পড়ল। ডেনি, করব জান, কাল সকালটা হতে দাও, তারপরই আমরা বিয়ে করে নিব। লাবণ্য এখন ডেনির গায়ের ওপর। লাবণ্য ডেনির মুখের কাছে ঝুঁকে এসে বলছে, প্রিয়, আমায় কিন্তু সারা জীবন অনেক ভালোবাসতে হবে, অনেক। বলতে বলতেই লাবণ্য ডেনির গালে চুমু দিয়ে দেয়। ডেনি, হ্যাঁ জান, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। ডেনিও আর দেরি না করে লাবণ্যর ঠোঁটে চুমু দিল। এদিকে তানভীর আর প্রেমা এই শহর থেকে বেরিয়ে কিছুটা দূরে একটা ভাঙাচোরা বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। অন্ধকার পুরনো বাড়ি, দোতলার ভাঙা জানালা দিয়ে চাঁদের আলো ঘরে এসে পড়ছে। সে আলোয় যতটুকু দেখা যাচ্ছে দেয়ালে হেলান দিয়ে দুইজন পাশাপাশি বসে আছে। নীরবতা ভেঙে প্রেমা বলল, কি হয়েছে, কখন থেকে এরকম চুপচাপ হয়ে আছো যে? সাংঘাতিক রকমের চঞ্চল ছেলেটা হঠাৎ এভাবে চুপ হয়ে গেল কেন? তানভীর মেঝের দিকে তাকিয়ে শান্ত স্বরে জবাব দিল, আমার কাছে থাকা বাবা মায়ের একমাত্র স্মৃতিটা আমি হারিয়ে ফেলেছি। আমার প্রিয় লকেটসহ চেইনটা আমি হারিয়ে ফেলেছি, যেটা আমার গলায় এত দিন ধরে ছিল। যতদূর মনে পড়ে ওটা বাবা আমায় দিয়েছিল। লকেটের ভিতর আমার ছোটবেলার ছবিও ছিল। প্রেমা, তোমার বাবা মা, উনারা কোথায়? তানভীরের চোখগুলো ভিজে ওঠার পর সে জবাব দেয়, আমি জানি না তারা কোথায়। আমার খুব ইচ্ছে করে তাদের কাছে চলে যেতে, কিন্তু আমি তো ঠিকানা জানি না। এই বিশাল পৃথিবীতে কোথায় খুঁজব তাদের? বলতে বলতে হাউমাউ করে কাঁদতে থাকে তানভীর। এরকম হাসিখুশি চঞ্চল একটা ছেলেকে এভাবে কাঁদতে দেখে প্রেমার খুব খারাপ লাগছে। বাইক নিয়ে শহর ছেড়ে 2 ঘন্টার মধ্যে বেরিয়ে এসেছে আশফি আর নীলা। পূর্ণিমা রাত, জায়গাটার আশেপাশে দেখে মনে হচ্ছে গ্রাম এলাকা। রাস্তায় তেমন কোনো আলো নেই, কোনো বাড়িঘরেও আলোর দেখা পাওয়া যাচ্ছে না। শুধু চাঁদের আলোয় রাস্তার দুপাশের ধানক্ষেত আর গাছগুলো বোঝা যাচ্ছে। মাঝে মাঝে রাস্তার পাশে বিশাল মাঠ পেরিয়ে যাচ্ছে। হঠাৎ করেই বাইকটা থেমে গেল। নীলা, কি হলো? আশফি, মনে হয় বাইকের তেল শেষ হয়ে গেছে। এখানে সামনে কোথাও তেলের পাম্প বোধহয় নেই। বড় রাস্তা তো অনেকটা পথ আগেই পেরিয়ে এসেছি। নীলা, তাহলে আমরা এখন যাব কিভাবে? আশফি, কিভাবে আবার পায়ে হেঁটে? নামো। আশফি আর নীলা রাস্তায় হাঁটা শুরু করল। হাঁটতে হাঁটতে কিছুদূর যাওয়ার পর, নীলা, রাস্তা তো দুদিকে চলে গেছে, কোন দিকে যাব আমরা? আশফি, আমার খুব ভয় করছে, চিনি না, জানি না, অচেনা জায়গা। আশফি, এতই যখন ভয় তাহলে বাড়ি থেকে পালিয়েছিলে কেন? নীলা, সেটা বোধহয় তুমি জানো না। বাড়িতে জোর করেই ওই রিজভির সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল। আশফি, চলো ডানদিকে যাওয়া যাক, জায়গাটা আমিও ভালো করে চিনি না, তারপর আবার গ্রাম এলাকা। হাঁটতে হাঁটতে আশফি আরও বলছে, পালিয়ে কি হলো, সেই তো ডাকাতের খপ্পরে পড়লে। তখনই নীলা বলে ফেলল, খপ্পরে না পড়লে তো আমি জানতামই না ডাকাতরা এত ভদ্র আর এত সুন্দর হয়। আমি তো ভদ্র ডাকাতটার প্রেমে পড়ে গিয়েছি। আশফি হাঁটা বন্ধ করে নীলার দিকে তাকিয়ে বলল, তাই বলে বিয়েও করে নিলে? নীলা মুখ হাঁ করে আশফির দিকে তাকিয়ে বলছে, আরে, আমি তো ভুলেই গিয়েছিলাম, আজকে না আমাদের বাসর রাত। আশফি, তোমার মতো সুন্দরী বউ পাশে থাকতেও বাসর রাত আর কাটাতে পারছি কোথায়? নীলা,
হয়েছে থাক, আর পাম দিতে হবে না। আশফি, তুমি রিজভিকে কেন বিয়ে করলে না? তাহলেই তো আজকে সুন্দরভাবে বাসর রাত কাটাতে পারতে। আমার মতো ডাকাতকে বিয়ে করে সেটা আর হলো না। নীলা, চুপ। ওই শয়তানের নাম আর বলবে না তুমি। আর কে বলল আজকে ভালোভাবে কাটাচ্ছি না? এরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা আগে আমার কখনো হয়নি। আমি তো এমনই একটা লাইফ চাই, একেবারে মুক্ত আর স্বাধীন। কেউ আমাকে কিছুতে বাধা দেবে না, সাথে থাকবে আমার একজন প্রিয় মানুষ। তোমার কারণেই যা ইচ্ছা তাই করে মনের ইচ্ছাগুলো এখন পূরণ করতে পারছি। আশফি, আচ্ছা তাই। পুলিশ যখন ধরে নিয়ে যাবে তখন বুঝবে ঠেলা। নীলা, উফ, তুমি যে কি, এখানে পুলিশ আসবে কিভাবে? এত রাতে এই গ্রামের ভিতর কেউ আমাদের খুঁজেই পাবে না। আশফি, ওরে বাবা, ডাকাতের সাথে থেকে তুমিও খুব চালাক হয়ে গেছো দেখছি। নীলা, ধ্যাত, কি যে বলো তুমি, আমি এখন ডাকাতের বউ না। একটা তো মান সম্মান আছে নাকি? আশফি হাসতে হাসতে রাস্তায় বসে পড়ল, ওর হাসি থামছেই না। নীলা কোমরে হাত দিয়ে বলছে, আরে কি হলো, এভাবে পাগলের মতো হাসছ কেন? আশফি, হাসব না। এমন আজব মেয়ে আমি কোথাও দেখিনি। নীলা, হয়েছে থাক, দেখলেও তো কিছু মনে নেই। কত মেয়ের সাথে প্রেম করেছ কে জানে। নীলার কথা শুনে আশফি লাফ দিয়ে উঠে দাঁড়াল, আর নীলার দিকে মুখ বাড়িয়ে বলছে, কি? এত বড় কথা? আমি ডাকাত হতে পারি কিন্তু মেয়েদের প্রতি আমার লোভ নেই। নীলা, ও আচ্ছা তাই। সত্যি করে বলো তো আমার প্রতি তুমি আসক্ত নও? মেয়েদের পিছনেও কিন্তু চোখ থাকে, আমি সেদিন সব দেখেছি। আশফি, তাহলে পিছনের চোখ দিয়ে না দেখে মনের চোখ দিয়েই দেখে নাও। আমি কোনো মেয়ের দিকে কোনো দিন ওভাবে তাকিয়েছি বলে মনে হয় না। হয়তো সবকিছু ভুলে যাবার আগেও তাই ছিলাম, অভ্যাসটা সেজন্য যায়নি। শুধু তোমার দিকেই তাকিয়ে কিভাবে যে কি হলো নিজেও বুঝতে পারিনি। আবারও দুইজন হাঁটতে শুরু করে, চাঁদের আলোয় পথ দেখা যাচ্ছে, দুই ধারে গাছপালা। হাঁটতে হাঁটতে ডানপাশে বড় একটি মাঠ দেখা যায়। এবার রাস্তা ছেড়ে মাঠ দিয়ে হাঁটতে থাকে। মাঠ পেরিয়ে মাটির রাস্তায় গিয়ে উঠল। ফুলের গন্ধ আসছে, মনে হচ্ছে আশেপাশে কোথাও ফুলের গাছ আছে। সামনে এগোতেই ছোট বড় সারিবদ্ধ গাছ দেখা গেল। আমের মুকুলের ঘ্রাণ পাওয়া যাচ্ছে, হয়তো ওটা আম গাছের বাগান হবে। নীলা, চলো না ওদিকে যাই। আশফি আর নীলা আম গাছের বাগানে ঢুকে গেল। গাছপালার ভিতর দিয়ে আকাশের চাঁদটা উকি দিচ্ছে, চারিদিকে জোছনার আলো ছড়িয়ে পড়ছে আর আমের মুকুলের গন্ধ ভরে রয়েছে। ঝি ঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে, জোনাকি পোকারাও উড়ে বেড়াচ্ছে। নীলা, ওয়াও আশফি, আমার খুব ভালো লাগছে এখানে। উত্তেজিত হয়ে নীলা আশফিকে জড়িয়ে ধরল। নীলা, যে কোনো পরিস্থিতিতেই হোক আমি জানি তুমি আমাকে সবসময় ভালো রাখবে। আশফি মনে মনে ভাবছে, নীলা আমাকে এতটা ভরসা করে। সামনে এগিয়ে গিয়ে ঘাসের ওপর দুজনই বসে পড়ল। নীলা চোখ বন্ধ করে এই পরিবেশের ঘ্রাণ নিচ্ছে। শীতল বাতাস এসে তাকে ছুঁয়ে দিল, মনে হচ্ছে কোনো বন্দি জীবন থেকে সে মুক্তি পেয়েছে। আর পাশের মানুষটির সাথে যেন তার 2 দিনের পরিচয় নয়, তার সাথে যেন তার আত্মার সম্পর্ক। মনে মনে নীলা এরকম একজনকেই পাশে চেয়েছিল। আশফি অবাক হয়ে নীলার কথা ভাবছে, তার মনে কেবলই এখন এই মেয়েটির আনাগোনা। এমন জোছনা বিলাসে তো যে কারো মনেই প্রেম জেগে উঠবে। এতদিন আশফি একাকিত্বটা অনুভব করত, কিন্তু এখন আর সেরকম কিছু মনে হচ্ছে না। তানভীর ছাড়াও এখন তার কেউ আছে যে তাকে ভরসা করছে। নীলার কথায় আশফি ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। নীলা, কি হলো আশফি, তোমার ভালো লাগছে না? আমার কিন্তু বেশ লাগছে। আশফি, জীবনটাকে আজ অন্যরকম লাগছে যা আমি বলে বোঝাতে পারবো না। আমি সাধারণ জীবনে ফিরে যেতে চাই নীলা, আমি বাড়ি ফিরতে চাই। নীলা আশফির হাত ধরে ওর কাঁধে মাথা রাখল। চারিদিকে জোনাকি পোকারা খেলা করছে, শীতল বাতাস বইছে। দুটি মানুষ, দুটি ভাবনা, দুটি পৃথিবী। হঠাৎ করেই কেন জানি মনে হয় সবকিছুই একই।
দেখা পায় তারা দুজন দুজনার আকাশেতে জোছনায়। নিজেদেরকে মনে হয় যেন অনেক দিনের চেনা। প্রেম কি কখনো ভেবে চিনতে হয়? প্রেম তো হঠাৎ করেই হয়, একেই বলে হঠাৎ প্রেম। ভোরবেলা বাগানের শুকনো পাতাগুলো ঝাড়ু দিতে এসে বাগান দেখাশোনাকারী মোস্তফা চাচা হঠাৎ খেয়াল করলেন গাছে হেলান দিয়ে দুটো ছেলে মেয়ে ঘুমিয়ে আছে। উনি সামনে এগিয়ে গিয়ে ওদের ডাক দিলেন। আশফি আর নীলার ঘুম ভেঙে যাওয়ায় ওরা ধরফরিয়ে উঠে বসে দাঁড়াল। এটা ভেবে এই বুঝি পুলিশ এসে ওদের ধরে ফেলল। পরেক্ষণেই আশেপাশে তাকিয়ে কোনো পুলিশকে না দেখে নিশ্চিন্ত হল। সামনে দাঁড়িয়ে থাকা লোকটি তাদের বলছে, আপনারা কারা? শহর থেইকা আইছেন বুঝি? কই যাইবেন? কোনো বাড়ি? আশফি, আসলে আমরা পথ হারিয়ে এখানে চলে এসেছি, এখানকার কিছু চিনি না। লোকটি তার হাতের ঝাড়ুটি রেখে দিয়ে বলছেন, চলেন আমগোর বাড়ি। নীলা, আপনার বাড়ি যাব কেন? লোকটি হাসতে হাসতে বলছেন, আমি যেই বাড়ির দেখাশোনা করি সেই বাড়ির কর্তা হইল এই গ্রামের জমিদার বংশের লোক। বিশাল বড় বাড়ি, এই বাগানটাও তার। গ্রামে নতুন কেউ আইলেই তার বাড়ি তো লইয়া যাই। এককালে হের বাপ দাদাদের মেলা সুনাম আছিল। আহেন বাড়ি তো আহেন, বিশ্রাম নিয়া তারপর যাইবেন। নীলা, কি করবে আশফি? যাবে? একটু তো ফ্রেশ হওয়ারও দরকার ছিল। মোস্তফা চাচা, আরে আহেন তো। আশফি আর নীলা উনার সাথে পিছু পিছু হাঁটতে থাকে। এদিকে নীলার বাবাকে বাসায় নিয়ে আসা হয়েছে। তিনি এখন সুস্থ, শুধু অতিরিক্ত চিন্তা করলেই অচেতন হয়ে যান। ডাক্তার উনাকে রেস্টে রাখতে বলেছেন, উনি এখন ঘুমাচ্ছেন। কিন্তু নীলার বাড়ির লোকজন তো আর চিন্তামুক্ত থাকতে পারছে না। নীলার এখনও খোঁজ পাওয়া যায়নি। নীলার চাচা, নীলা ওই ডাকাতটাকে বিয়ে করে গা ঢাকা দিয়েছে, এখন ওকে পুলিশও খুঁজে পাচ্ছে না। নীলার খালা, এটা কি হয়ে গেল? মেয়েটা এটা কি করল? হায় খোদা! নীলার চাচি, এখন বিয়ে করেছে শুনেছেন, কিছুদিন পর বাচ্চাও হয়েছে শুনবেন। আব্দুল লতিফ সাহেবের ছোট ভাই আব্দুল জলিল থানায় এসে পৌঁছে গেছেন। উনার সাথে উনার স্ত্রীও এসেছেন। উনি আর উনার স্ত্রী এখন কমিশনারের সাথে বসে কথা বলছেন। আব্দুল জলিল, কমিশনার সাহেব, আমার ভাইকে আপনারা ছেড়ে দিচ্ছেন না কেন? কমিশনার, ওদের অফিসার ডেনি ধরে এনেছে। ডাকাতি হওয়ার সাথে বাসা থেকে পালিয়ে আসা একটা মেয়ে যুক্ত রয়েছে, সেই কারণেই ওদের ধরা। আব্দুল জলিল, কিন্তু আমার ভাই তো সেটা জানত না, তাদের কি দোষ? তাদের কেন আটকে রেখেছেন? কমিশনার, এটা অফিসার ডেনিই ভালো বলতে পারবেন। ইনভেস্টিগেশনটা তো সেই করেছে, কিন্তু সে কোথায়? এখনও থানায় আসেননি। নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি? ইন্সপেক্টর, এখনই ফোন লাগান। ইন্সপেক্টর, উনি কাল রাতে ওদের ধরতে নাইট ক্লাবে ঢুকেছিলেন, তারপর আর থানায় আসেননি। ইন্সপেক্টরের ফোন পেয়ে ক্লাবের ভিতরে রুমে থাকা ডেনির ঘুম ভাঙল। ঘুম ভেঙে যা দেখল তা দেখে একদম আকাশ থেকে পড়ার মতো। তারপর আস্তে আস্তে মনে পড়ে যায় কাল রাতের সব ঘটনা। সকাল হতে না হতেই প্রেমা আর লাবণ্যর বাড়ির লোকজন থানায় এসে হাজির। কমিশনার সাহেব খুব রেগে গেছেন ডেনির ওপর। কমিশনার, পুলিশের চাকুরি নিয়ে এতগুলো কাজ ফেলে এসে ক্লাবে রাত কাটাচ্ছে। তা কতক্ষণ লাগবে মশাইয়ের এখানে আসতে? ইন্সপেক্টর স্যার, উনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন, আধ ঘন্টার মধ্যেই এসে যাবেন। গাড়িতে বসে সারা রাস্তা লাবণ্য কান্না করতে করতে আসছে। ডেনি গাড়ি চালাতে চালাতেই বলছে, আপনি একটু থামবেন প্লিজ। একটু চুপ করে থাকুন না, আপনার ভাবভঙ্গি দেখে আমার আরও টেনশন হচ্ছে। লাবণ্য কান্নার শব্দ আরও জোরে বাড়িয়ে দিয়ে কান্না করতে করতে বলছে, চুপ করব মানে? কাল রাতে সুযোগ বুঝে আমার সর্বনাশ করে এখন আমাকে চুপ করতে বলছেন? ডেনি ঘামতে শুরু করে, দেখুন, আপনিও সমান অপরাধী। লাবণ্য, আমি থানায় গিয়ে সবটা বলে দেব। এই পুলিশ ডেনি আসলে তলে তলে নাইটক্লাবে এসে মেয়েদের সাথে কি করে বেড়ায় সবকিছু বলবো। ডেনি, আপনি আমায় ভুল বুঝছেন,
আমার পুলিশ প্রফেশন নিয়ে আপনি আমায় অপমান করতে পারেন না। লাবণ্য, এত কিছুর পরেও আপনি কোনো মুখটা নিয়ে আমার সাথে কথা বলছেন, শরম নেই আপনার? থানায় পৌঁছানোর পর বাড়ির লোকজনকে দেখে লাবণ্য ছুটে গিয়ে তাদের জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে, তারপর চিল্লিয়ে ওখানে ডেনির সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাটা বলে দিল। ডেনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কমিশনার সাহেব ডেনিকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বলছেন, আপনি একজন পুলিশ অফিসার, আপনার কি লাজ, লজ্জা, বিবেকবোধ সবকিছু লোপ পেয়েছে? পুরনো জমিদার বাড়ি থেকে বিদায় নিয়ে আশফি আর নীলা আবার গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটছে। বড় রাস্তা পর্যন্ত ওদের পৌঁছে দেবার জন্য মোস্তফা চাচাও ওদের সাথে এসেছেন। কিছুদূর যাওয়ার পর ভ্যানের দেখা পাওয়া গেল, তিনজনই ভ্যানে উঠে পড়ল। মোস্তফা চাচা, আপ্যায়নে কোনো ত্রুটি হয়নি তো আম্মাজান? নীলা হাসি মুখে জবাব দিল, আরে চাচা কি যে বলেন না, আমাদের মতো অচেনা মানুষকে এত খাতির যত্ন করলেন আপনাদের কর্তা এবং তার বাড়ির লোকজন, এত কিছুর পরেও এটা বললে তো এখন পাপ হবে, পাপ। মোস্তফা চাচা, আমাদের নিয়মদাই এমন, গ্রামে নতুন কেউ আইলেই আগে আমগোর বাড়িতো নিয়া যাই। আশফি, অনেক ধন্যবাদ চাচা। দুপুর গড়ানোর আগেই বড় রাস্তা এসে গেল। আশফি, আপনাকে আর কষ্ট করতে হবে না চাচা, এখান থেকে আমরা বাসে করে চলে যেতে পারব, আপনি বাড়ি চলে যান। মোস্তফা চাচা ওদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নীলা আশফির দিকে তাকিয়ে বলছে, এই জানো তো তুমি কিন্তু আমার সাথে অন্যায় করছ। আশফি, আমি আবার কি করলাম? নীলা, মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়ি যায়, আমি যাব না। আশফি, আমি তো নিজেই জানি না আমার বাড়ি কোথায়, তোমাকে নিয়ে যাব কিভাবে? কাল রাতে বললাম না ডাকাতকে বিয়ে না করে রিজভিকেই বিয়ে করতে, তাহলে তো সব পেতে। নীলা, আবার তুমি ওই কথা বললে, এই বারবার তুমি রিজভির কথা তুলো কেন? হ্যাঁ, কেন বলো? জানো না ওর কথা শুনতে আমার ভালো লাগে না। আশফি, তুমিই তো বললে তোমার শ্বশুরবাড়ি যাওয়ার শখ হচ্ছে, কিন্তু আমি তো নিজেই জানি না তোমার সেই শ্বশুরবাড়ি মানে আমার বাড়িটা কোথায়। নীলা, চুপ। জানি না বলে কি জানার চেষ্টাও করবে না? সারা জীবন কি এভাবেই থাকব নাকি? এরপর বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় উঠব শুনি? আশফি, ওয়াট, বাচ্চা? বিয়ের মাত্র একদিন যেতেই বাচ্চার চিন্তা এসে গেল। নীলা গাল ফুলিয়ে বলছে, সেটা কি স্বাভাবিক নয়? নাকি আমাকে ফেলে রেখে জঙ্গলে ফিরে গিয়ে আবার ডাকাতি করা শুরু করবে? শোনো, এখন থেকে বউ বাচ্চার চিন্তা করতে শেখো। আশফি, কি বলছো এসব তুমি? নীলা, কেন, আমি কি ভুল কিছু বলেছি নাকি? বিয়ে যখন করেছ তাহলে এসবই তো। এই শোনো না, আমি কাল রাতে ঘুমানোর পরেই একটা সুন্দর স্বপ্ন দেখেছি, আমার অনেক সুন্দর একটা বাবু হয়েছে, ইস দেখলেই আদর করতে ইচ্ছা করে, কিন্তু ওটা তো স্বপ্ন ছিল, তাই ভোর হতেই সব শেষ, এখন আমার বাস্তবে মন চাই। আশফি ভ্রু কুঁচকে বলছে, এই মেয়ে বিয়ের মাত্র একদিন হয়েছে, তার মধ্যেই বাবু চলে এলো। নীলা, ও, তুমি আমাকে স্বপ্ন দেখতে বারণ করছো তাই না? ঠিক আছে। অভিমানে নীলা একাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর কান্না করছে। আশফি, আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও, আমিও যাব তো। আশফি নীলার সামনে এসে দাঁড়াল। আশফি, কি হয়েছে, এভাবে কাঁদছ কেন? নীলা, কথা বলবে না আমার সাথে? আশফি, কেন, রাগ করেছ? নীলা, আমার শ্বশুরবাড়ি চাই। আশফি নীলার চোখের পানি মুছে দিয়ে ওর হাতটা ধরে বলছে, ঠিক আছে নিয়ে যাব, কথা দিলাম। নীলা, সত্যি তো? আশফি, সত্যি, আমি চাই না আমার কারণে কারো দেখা স্বপ্নটা ভেঙে যাক। নীলা আশফিকে জড়িয়ে ধরল, তখনই রাস্তার পাশ দিয়ে একটা বাস চলে যাচ্ছে, বাসের জানালা দিয়ে একজন চেঁচিয়ে বলে উঠল, এই দেখো দেখো, লাইলি মজনু। নীলা আর আশফি ওদিকে তাকাতেই বাসের হেল্পার বলল, উঠে পড়েন।
পিছনেই ছিল ডাক্তার রিজভির গাড়ি। সে আশফি আর নীলাকে বাসে উঠতে দেখে বাসটাকে অনুসরণ করতে থাকে। রিজভি, আজ ওদের ধরেই ছাড়ব, না হলে আমার নাম রিজভি নয়। ড্রাইভার সাহেব একদম সোজা যাবে, সোজা, কোনোভাবেই যেন মিস না হয়। থানায় ডেনি আর লাবণ্যর বিষয়টা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। কমিশনার সাহেব বলছেন, মিস্টার ডেনি, তার আগে আপনি বলুন তো কেন আপনি আব্দুল লতিফ সাহেব আর এই মাওলানা আর কাজীকে ধরে এনে হাজতে আটকে রেখেছেন? ডেনি, ওরা ওই মেয়েটার সাথে ডাকাতের বিয়ে দিয়ে দিয়েছে। কমিশনার, বিয়ে দেওয়ার অপরাধে ওদের ধরে এনেছেন তাই তো? আব্দুল লতিফ হাজতের ভিতর থেকে বলছেন, আমার বাড়িতে থেকে অকাজ কোকাজ করবে আর আমি বিয়ে দেব না। শেষমেশ তো আমার বাড়ি ডাকাতি করেই ওরা পালালো। আব্দুল লতিফের ছোট ভাই আব্দুল জলিলও বলছেন, ঠিক করেছে আমার ভাই, যা ক্ষতি হওয়ার তা তো আমার ভাইয়েরই হলো, এখন সবাইকে ছেড়ে দিন। কমিশনার চশমার উপর দিয়ে ডেনির দিকে তাকিয়ে বলল, একই কাজ তো আপনিও কাল রাতে করেছেন নাইট ক্লাবে। লাবণ্যর বাড়ির লোকজন বলছে, আমাদের মেয়ের এখন কি হবে? বিয়ে দেব কিভাবে? এমনিতেই তো বিয়ের আসর থেকে পালিয়ে এসেছিল। ডেনি চুপ করে গেল। কমিশনার আবার ডেনির দিকে তাকিয়ে বলছেন, যে কারণে উনাদের ধরে এনেছেন সেই কারণেই আবার উনাদের দিয়ে নিজেই ফরজ কাজটা সেরে উনাদের সবাইকে ছেড়ে দিন। ইন্সপেক্টর মামুন, লতিফ সাহেব সহ মাওলানা আর কাজীকে বেহিরে বের করে এখানে নিয়ে এসো। ইন্সপেক্টর, ইয়েস স্যার। এসব শুনে ডেনি অচেতন হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ওর চেতনা ফেরানো হয়। ডেনি সামনে তাকিয়ে দেখল চেয়ারে বসে সেই মাওলানা আর কাজী ওর দিকে তাকিয়ে সবগুলো দাঁত বের করে হাসছে। কমিশনার, মিস্টার ডেনি, পুলিশের মান রাখতে চাইলে আর নাটক না করে ভালোয় ভালোয় বিয়েটা করে ফেলুন, না হলে আপনিই বিপদে পড়বেন। চাপে পড়ে ডেনি লাবণ্যকে থানাতেই বিয়ে করল। লাবণ্যকে দেখে এখন মনে হচ্ছে না সে এই বিয়েতে অখুশি, বরং ডেনিকে পেয়ে তার ভালোই হয়েছে, তাই সে চুপচাপ বিয়েটা সেরে নিল। বিয়ের পর কমিশনার সাহেব হাসতে হাসতে লাবণ্যর বাবাকে বলল, কি মশাই, মেয়ে ফিরে পেয়েছেন তো? শুধু মেয়ে নয়, মেয়ের সাথে মেয়ের জামাইকেও পেলেন। হা হা হা, এখন বাড়িতে নিয়ে গিয়ে ধুমধাম করে বিয়ের আয়োজন করুন। লাবণ্যর বাবা হো হো করে হেসে উঠল। প্রেমার বাড়ির লোকজন বলছে, কিন্তু আমাদের মেয়ে, সে কোথায় গেল? ইন্সপেক্টর, তাকেও কাল রাতে নাইট ক্লাবে দেখা গিয়েছিল, কিন্তু সে ডাকাত তানভীরের সাথে পালিয়েছে। ডেনি, এবার তো আমায় ওদের ধরে নিয়ে এসে হাজতে ভরতেই হবে। ইন্সপেক্টর, স্যার, ইনভেস্টিগেশন করে আব্দুল লতিফ সাহেবের বাড়ির বেডরুমের জানালার কাছে লকেট সহ এই সোনার চেইনটা পাওয়া গেছে। আব্দুল লতিফের ছোট ভাই আব্দুল জলিল চেইনটা দেখার সাথেই কি মনে করে যেন ওটা ভালো করে লক্ষ্য করছেন। ডেনি, লতিফ সাহেব, আপনি কি জানেন এই চেইনটা কার? আশফি নাকি তানভীর? মেয়েরা তো এই ধরনের চেইন পরে না, তাই এটা নীলার হওয়ার প্রশ্নই আসে না। তানভীর নামটা শুনে আব্দুল জলিল এবার উঠে দাঁড়িয়ে বলছেন, আমি কি চেইনটা একটু দেখতে পারি? ইন্সপেক্টর চেইনটা উনার হাতে দিলেন। আব্দুল জলিল লকেট সহ সোনার চেইনটা ভালো করে দেখছেন, সাথে উনার স্ত্রীও খুব ছটফট করা শুরু করেছেন। উনাদের এরকম করতে দেখে ডেনি বলে উঠল, এনি প্রবলেম? আব্দুল জলিল, আমাদের এটা একটু ভালো করে দেখতে দিন, মনে হচ্ছে এটা সেই চেইন। আব্দুল জলিলের স্ত্রী, তুমি কি নিশ্চিত? এরকম তো আরও কেউ বানাতে পারে, তাই না? আব্দুল জলিল, আমেরিকা থাকতে এই মোটা চেইনের গায়ের নকশাটা আমি নিজে দিয়েছিলাম, যেমনটা আমাদের তানভীর এঁকে দিয়েছিল। লকেটের নকশাটাও তো সেইম মনে হচ্ছে। আব্দুল জলিল এবার লকেটটা খুলে ফেললেন। লকেটের ভিতরে দুই পাশে তার ছেলের ছোটবেলার ছবি দেখে অবাক হয়ে গেলেন। উনার স্ত্রী উত্তেজিত হয়ে বলছেন, এটা তো আমাদের তানভীরের ছবি। আব্দুল জলিল, তাহলে যার গলায় এটা ছিল ওই ছেলেটাই কি আমাদের তানভীর? কমিশনার, মানে? ডাকাতের গলার চেইন নিয়ে এসব কি বলছেন আপনারা?
আব্দুল জলিল, আমার ছেলে তানভীর ছোট থাকতে হারিয়ে গিয়েছে যখন আমরা আমেরিকা থেকে ওকে নিয়ে প্রথমবারের মতো আমার এই ভাইয়ের বাসায় বেড়াতে আসছিলাম, কিন্তু পথের মধ্যে ডাকাতের আক্রমণে আমাদের থেকে ওরা সবকিছু নিয়ে যায়। বাঁচার জন্য এদিক ওদিক ছুটোছুটি করার কারণে ছেলেটা আমার ওইদিনই হারিয়ে গেছে, পরে অনেক খুঁজেও তার খোঁজ পাওয়া যায়নি। কমিশনার, দেখুন চেইনটা ওই ছেলের গলায় পাওয়া গেছে, ও তো অন্য কোথাও থেকে চেইনটা ছিনতাই বা ডাকাতি করেও এটা পেতে পারে। আব্দুল জলিল, কিন্তু ওই ছেলের নামও তো আমার ছেলের সাথে মিলে যাচ্ছে। ডেনি তানভীরের ছবিটা আব্দুল জলিলকে দেখালো। ছবি দেখে আব্দুল জলিল বলছেন, এই ছেলের সাথে তো আমার ছেলের চেহারার মিল আছে। ও তখন ছোট ছিল, এখন বড় হয়েছে, চেহারায় পরিবর্তন তো আসবেই, তবুও ওকে সামনে থেকে ভালো করে দেখলে সুবিধা হতো। এখন ওর বয়স 24। ডেনি, তানভীরকে তো ধরা পড়তেই হবে, তখন দেখে নিয়েন। আব্দুল লতিফ, আমি তোর ছেলেকে ছোটবেলায় দেখিনি, তাই ওর সম্পর্কে কোনো আইডিয়াও দিতে পারছি না। বলতে বলতেই ডেনির ফোনের রিংটোন বাজতে শুরু করে। ডেনি ফোন রিসিভ করল। ডেনি, কি? সো ফাস্ট? ওদের ফলো করুন, আমি এক্ষুনি আসছি। লাবণ্য, মিস্টার ডেনি, আমি কি করব? ডেনি পিছনে ফিরে লাবণ্যর দিকে তাকিয়ে বলছে, আপনি বাড়ি চলে যান, রাতে আপনার সাথে দেখা হবে, আমি মমো ড্যাডকে নিয়ে আপনাদের বাড়ি চলে আসব। ডেনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। নীলার চাচা ফোনে কথা বলছেন, নীলাকে যে দরকার হলে ছেলেটাকে শেষ করে দিবেন। চেইনস, জি সাব, আমার লোকেরা বহুত ভালো কাম করে, টাকা যখন দিছেন তখন কাম হইয়া যাইব। নীলার চাচা ফোন রেখে দিয়ে নীলার বাবার দিকে তাকিয়ে বলছেন, তুমি কোনো চিন্তা করো না, এবার নীলাকে খুঁজে পাওয়া যাবেই, যা পুলিশ করতে পারছে না তা এরা পারবে, টাকায় সব হয়। নীলার বাবা, তুই কাদের কথা বলছিস, তাদেরকে কি তুই চিনিস? নীলার চাচা, চিনি না, কিন্তু ওরা নীলাকে ওই ছেলের সাথে দেখেছে আর আমাকে নীলার খোঁজ দেবে বলে আমার থেকে টাকা নিয়েছে, আমি টাকা পাঠিয়ে দিয়েছি, ওরা বলেছে নীলাকে ওরা এনে দেবে। নীলার বাবা, কোনো ভুল খবর নয় তো? হতে পারে শুধু শুধু টাকা হাতানোর ধান্দা। নীলার চাচা, তবুও একটা চেষ্টা তো করা যেতেই পারে। এদিকে চেইনস পৈশাচিক হাসি হাসছে। মোহত ডাকাত, সর্দার, এবার এক ডিলে দুই পাখি। চেইনস, ওই আশফি আর তানভীর পোলা দুইডা পুলিশের হাতে পড়নের আগেই অগরে শেষ কইরা দেওন লাগব, ওরা ধরা পড়লে তো আমরাও শেষ। মোহন ডাকাত, খবরের কাগজ থেকে ওই মাইয়াডার বাড়ির ফোন নাম্বার নিয়ে ওর বাড়িতে ফোন দিয়ে মাইয়াডার খোঁজ দিব বলে শুধু শুধু এতগুলো টাকা নিয়ে আসলাম, শালা বোকা। হা হা হা। চেইনস, ওই মাইয়াডারেও আমি ছাড়ুম না, ওর লাইগাই এত লস হইয়া গেল আমাগর। আশফি আর নীলা বাস থেকে নেমে হাঁটা শুরু করে। নীলা, কোথায় যাবে এখন? আশফি, তোমার শ্বশুর বাড়ি। নীলা, ইয়ার কি হচ্ছে আমার সাথে? আশফি, না গো, আমার বউয়ের আবদার রাখার চেষ্টা করছি। নীলা, এই, সেই কখন থেকে যাচ্ছি, আমার খিদে পেয়েছে তো। এটা আগেও দেখেছি যে ডাকাতদের কোনো খিদে টিদে কিছু পায় না, তারা সুপার হিউম্যান হয়। আশফি, ওই মাইয়া। তুমি আমাকে অপমান করছ। তাও আশফিকে, দাঁড়াও, পকেটে যা টাকা আছে তা তোমাকে খাইয়েই পুরোটা শেষ করব, এক্ষুনি করব, দেখি তুমি কত খেতে পারো, চলো। নীলা, ধমকাচ্ছ কেন, আমি কি একা খাবো নাকি? তোমাকে নিয়েই তো খাবো। আশফি, ওরে আমার ভালোবাসা রে। উম্মা। চলুন, রাস্তা পার হতে হবে, কারণ রেস্টুরেন্ট তো রাস্তার ওপাশে। আশফি আর নীলা হাত ধরে রাস্তা পার হতে যাবে তখনই হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই গুলির আওয়াজ পাওয়া গেল। ভয়ে নীলা চিৎকার দিয়ে উঠল আর পাশে তাকিয়ে দেখল আশফি পড়ে যাচ্ছে। আশফিকে শ্যুট করা হয়েছে। পিছন থেকে নীলার মাথায়ও কারা যেন বাড়ি দিল। চোখের সামনে চারিদিকে সবকিছু অন্ধকার হয়ে আসছে।
পিচ ঢালা রাস্তার মাঝখানেই দুইজন লুটিয়ে পড়ল। বিছানায় শুয়ে চোখ খুলতেই ওই ভয়ঙ্কর ঘটনার কথা মনে করে একটা চিৎকার দিল নীলা। তারপরই ওকে শান্ত করতে এগিয়ে এলো একটা নার্স। আশেপাশে তাকিয়ে নীলা নিজেকে একটা অচেনা রুমে আবিষ্কার করল। নীলার গলার আওয়াজ পেয়ে রিজভি রুমের ভিতরে এসে উপস্থিত হয়। রিজভিকে দেখে নীলা খুবই অবাক হল, হাঁ করে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে তারপর বলছে, তুই এখানে? তুই আমাকে এখানে নিয়ে এসেছিস? শয়তান! রিজভি মুখটা গোল করে তারপর একটা মুচকি হাসি দিয়ে বলছে, ওহ নো ডার্লিং, এভাবে বলতে হয় না। নীলার তখনই আশফির কথা মনে হল। আশফি কোথায় গেল? ওকে তো গুলি করা হয়েছিল, ও ঠিক আছে তো? না না, আমার আশফির কিছু হতে পারে না। নীলা বিছানা থেকে উঠে সোজা গিয়ে রিজভির শার্টের কলার চেপে ধরে চেঁচিয়ে বলছে, আশফি কোথায়? আমার আশফিকে কোথায় লুকিয়ে রেখেছিস? রিজভি, নীলা, জান ছাড়ো, এরকম করছো কেন? বরের সাথে এরকম করতে হয় না। আশফি, তুই তাহলে এসব করেছিস তাই না? তুই আমার আশফিকে আঘাত করেছিস, আমাকে আঘাত করেছিস। রিজভি, না জান, একটু শান্ত হও, সব বলছি, আমি এসব করিনি। আমি কি তোমাকে আঘাত করতে পারি বলো? নীলা চোখ বড় বড় করে চেঁচিয়ে বলছে, তাহলে আমাকে এখানে নিয়ে এলো কে? আশফি কোথায়? রিজভি, আমি গাড়ি নিয়ে তোমাদের পিছনেই আসছিলাম আর গাড়ি থেকে নামতেই গুলির আওয়াজ পেলাম আর সামনে তাকিয়ে দেখি কারা যেন তোমাদের ওপর হামলা করেছে। তখন আমি আর আমার বডি গার্ড আর আমার গাড়ির ড্রাইভার সহ ওদিকে দৌড়ে গিয়ে গুলি চালাতেই ওরা পালিয়ে গেল। তারপর তোমাকে আর আশফিকে রাস্তায় পড়ে থাকতে দেখে এই হোটেলে নিয়ে আসি। নীলা রিজভির শার্টের কলার ছেড়ে দিয়ে বলছে, তুই সত্যি বলছিস? রিজভি, হ্যাঁ জান, আশফিকে আমি গুলি করিনি, তোমাকেও আমি আঘাত করি, তবে আশফির প্রতি আমার রাগ ছিল, ইচ্ছা হয়েছিল ওকে শেষ করে দেই। তোমার সাথে ওকে আমার একদম সহ্য হয় না। কিন্তু একজন ডাক্তার হয়ে তা কিভাবে পারি বলো? আশফিকে তখন ওই অবস্থায় দেখে আমি সব ভুলে গিয়েছিলাম। তখন আমার শুধু মনে হয়েছে ওকে আমার বাঁচাতে হবে, ও আমার পেশেন্ট। নীলা ভ্রু কুঁচকে রিজভির কথাগুলো শুনছে। রিজভি বলছে, তখনই তোমাকে আর আশফিকে এই হোটেলে এনে রুমে শিফট করি, তারপর হসপিটালে ফোন করে ডাক্তারসহ কিছু নার্সকে এখানে আসতে বলি। নীলা, তুই হসপিটালে না নিয়ে গিয়ে হোটেলে নিয়ে এলি কেন? রিজভি একটা হাসি দিয়ে বলছে, পাখি তুমি বারবার উড়ে চলে যাবে তা তো হবে না। রাগে নীলা আবার রিজভির শার্টের কলার চেপে ধরে বলছে, আশফি কোথায় রেখেছিস ওকে? রিজভি হাত দিয়ে নীলার দুই হাত ছাড়াতে বলছে, আহা জান, তুমি এমন করছো কেন? তোমার শরীর খারাপ করবে তো। নীলা, তোকে আমি। বলতে বলতেই নীলা মাথার দুই পাশে চিনচিনে প্রচণ্ড ব্যথা অনুভব করল। রিজভিকে ছেড়ে দিয়ে নীলা মাথায় হাত দেয়। রিজভি, কি হলো জান, তোমার কষ্ট হচ্ছে? নার্স স্যার, উনি ঔষধটা এখনো খাননি। নীলা মাথায় হাত দিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারল না, পড়ে যেতে গেলেই নার্স ওকে ধরে বিছানায় বসিয়ে দেয়। রিজভি, আপনি ঔষধটা দিন আর উনার খেয়াল রাখুন। রিজভি রুমের বাহিরে চলে গেল। নীলা জামা কাপড় চেঞ্জ করার পর ফ্রেশ হলে নার্স ওকে বিছানায় শুয়ে দিল। নার্স ম্যাম, এবার ওষুধটা খেয়ে নিন, না হলে স্যার খুব রাগ করবেন। নীলা নার্সের দিকে তাকিয়ে বলছে, আচ্ছা, আমার সাথে যে এখানে আরও একজনকে নিয়ে আসা হয়েছে সে কোথায়? নার্স, কার কথা বলছেন? প্লিজ ম্যাম খেয়ে নিন, না হলে আমার চাকুরি থাকবে না। নীলা, তাহলে আগে বলো, আমার সাথে যে ছেলেটাকে এখানে নিয়ে এসেছে যার গুলি লেগেছিল, সে কোথায়? কোনো রুমে? নার্স, উনি তো 406 নাম্বার রুমে রয়েছেন, এখন ভালো আছেন, ঘুমাচ্ছেন। নীলা শোয়া থেকে উঠে বসল। আমি দেখব ওকে, ও কেমন আছে এখন, আমি ওর কাছে যাব।
নার্স, উনি এখন ভালো আছেন, গুলিটা উনার ডান হাতের বাহুতে লেগেছিল তাই অল্পের জন্য বেঁচে গিয়েছেন, আর স্যার আপনাকে এই রুমের বাহিরে যেতে নিষেধ করেছেন। নীলা, ঠিক আছে, ঔষধটা দাও, আমি খেয়ে নিচ্ছি। ঔষধ খাওয়ার পর নীলা বলল, তুমি এখন যাও, আমি এখন ঘুমাবো। নার্স, স্যার আমাকে এখানে থেকেই আপনার খেয়াল রাখতে বলেছেন, আপনার কি লাগে না লাগে? নীলা, আমি বললাম না এখন যাও, আমি এখন ঘুমাবো, আর কিছু লাগলে তোমায় ডেকে নেব। নার্স চলে যাওয়ার পর নীলা রুমের দরজার কাছে এসে উকি দিয়ে দেখল এটা 404 নাম্বার রুম, আর সামনের বিপরীত রুমটা 405 নাম্বার, তার মানে পাশের রুমটাই 406। নীলা রুমে এসে বেলকনিতে দাঁড়ালো, বেলকনিতে দাঁড়িয়ে পাহাড় দেখা যাচ্ছে, পাশের বেলকনিটাই 406 নাম্বার রুমের বেলকনি। তখনই পিছন থেকে রিজভি এসে 2 হাত দিয়ে নীলার কোমর ধরে নীলাকে জড়িয়ে ধরতেই নীলা চমকে গিয়ে এদিকে ফিরে রিজভিকে দেখার সাথেই ওকে থাপ্পড় দিয়ে দিল, ওর পায়ের ওপর পা দিয়ে বাড়ি দিল। রিজভি আউ করে এক পা ধরে মুরগির মতো লাফাচ্ছে। এই অবস্থায় নীলা রিজভিকে বেলকনির ধারে নিয়ে গিয়ে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করছে, সেই সময় রিজভির বডি গার্ড এখানে চলে এলো। রিজভি বেলকনির দেয়ালটা না ধরতে পেরে ব্যালেন্স হারিয়ে হাত দুটো উপরে তুলে আছে। বডি গার্ড, ম্যাডাম কি করছেন? স্যার পড়ে যাবে তো। নার্স এসে নীলাকে ধরে রুমের ভিতরে নিয়ে গেল। রিজভি শার্ট ঠিক করতে করতে হাঁফাচ্ছে। এদিকে অটোতে বসে তানভীর আর প্রেমা স্টেশনের দিকে যাচ্ছে, হঠাৎ করে অটোর ঝাঁকুনিতে তানভীরের হাতের সাথে প্রেমার হাত লেগে গেল। হাত লাগলার পরও প্রেমা হাতটা আর না সরিয়ে আরও ভালো করে ধরল। তানভীর অবাক হয়ে প্রেমার দিকে তাকায়, প্রেমা লজ্জা রাঙা মুখে আর চোখে বামে পাশে চোখ দিয়ে তানভীরকে দেখছে, কিন্তু সে শুধু তানভীরের বুক দেখতে পাচ্ছে। তানভীরের মুখটা দেখতে হলে প্রেমার মুখটা উপরে তুলে তাকাতে হবে, সেই সাহসটা ওর এখন হচ্ছে না। তানভীর মনে মনে ভাবছে, মেয়েটা কি প্রেমে পড়ে গেল নাকি? মতিগতি তো ভালো দেখাচ্ছে না, কালকেও তো বাইক চালানোর সময় আমার কোমরটা ধরেছিল। হঠাৎ করেই প্রেমা মুখটা উপরে তুলে তাকায়, তাকানোর সাথেই দেখল তানভীর ওর দিকে তাকিয়ে আছে, সাথে সাথে প্রেমা লজ্জায় চোখ নামিয়ে নেয়, সেই সাথে হাতটাও সরিয়ে নিল। হঠাৎ আবারও অটোর ঝাঁকুনিতে প্রেমা তানভীরের গায়ের ওপর এসে পড়ল। তানভীর ব্যালেন্স হারানোর প্রেমাকে ধরে ফেলল। প্রেমা লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে, চোখ উপরে তুলতেই দেখল এবারও তানভীর এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। লজ্জায় সাথে সাথে প্রেমা চোখ নামিয়ে নেয়। তানভীর এক দৃষ্টিতে প্রেমার দিকে তাকিয়ে আছে, লজ্জায় প্রেমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে, গালের দুই পাশটা একদম লাল হয়ে গেছে। এমন সময় তানভীর প্রেমার মুখটা উঁচু করে ধরল, এবার তাকাতেই তানভীরের চোখের সাথে চোখাচোখি হয়ে যায়। প্রেমা এখন আর নিচেও তাকাতে পারছে না, কারণ তানভীর ওর মুখটা ধরে রয়েছে। লজ্জাতে প্রেমা চোখ বন্ধ করে ফেলল। তানভীর মনে মনে বলছে, এত লজ্জা এই মেয়ের, প্রেমে পড়েও এত লজ্জা পাচ্ছে। প্রেমাও মনে মনে বলছে, ইস, কি নির্লজ্জের মতো তাকিয়ে আছে দেখো, আর এদিকে তো আমি লজ্জায় একদম মরে যাচ্ছি। প্রেমার এইভাবে লজ্জা পাওয়া দেখে তানভীরের মনে প্রেমের দোলা দিতে লাগল, কিন্তু হঠাৎ খেয়াল হলো অটোটা থেমে গেছে, কিন্তু এখানে তো থামার কথা নয়, রাস্তার মাঝপথে কেন থামল? অটো চালকের সিটে কোনো চালক নেই, চালকের আসনটা ফাঁকা। প্রেমা আর তানভীর পাশে তাকাতেই হা হয়ে গেল, পুলিশ অটোটাকে ঘিরে ফেলেছে। পুলিশ অফিসার ডেনি ভ্রু নাচিয়ে বলছে, কি হুম? অটোর ভিতরে প্রেম হচ্ছিল দুইজনের। এই তোমরা 3 বান্ধবী কি বাড়ি থেকে পালিয়েছ কারো গলায় ঝুলে পড়ার জন্য? একটা তো আমার গলায় অলরেডি ঝুলে পড়েছে। প্রেমা, মানে? তানভীর, মানেটা থানায় গিয়ে বুঝতে পারবে। রাত 9টা বাজে। রিজভি রুমে ঢুকে বলছে, জান তোমার জন্য খাবার নিয়ে এসেছি, এসো আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। নীলা, তুই আবার এসেছিস? জানোয়ার বের হয়েই ঘর থেকে, আর আমাকে আশফির কাছে যেতে দে। রিজভি,
আমি তোমাকে না খাইয়ে এখান থেকে যাচ্ছি না এবং তোমাকেও আশফির কাছে যেতে দিচ্ছি না। রিজভি নীলার হাত ধরে নীলাকে সোফায় বসিয়ে দিচ্ছে। রাগে নীলা আবার রিজভির শার্টের কলার টেনে ধরতে গিয়ে এবার ব্যালেন্স হারিয়ে রিজভির ওপর পড়ে গেল। রিজভি সোফায় পড়ল আর তার ওপর নীলা রিজভির ওপর পরেও শার্টের কলার ধরে রয়েছে। সেই সময় রিজভির বডি গার্ডরুমে ঢুকতে গেলেই এই দৃশ্য দেখে আর ভিতরে ঢুকল না। সে এখন রুমের বাহিরে দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তখনই নার্স এসে দরজাটা খুলে ভিতরে ঢুকতে যাবে, সাথে সাথে বডি গার্ডটা বলে উঠল, আরে আরে কি করছেন, ভিতরে ম্যাডামের সাথে স্যারের রোমাঞ্চ চলছে, এখন ভিতরে যাবেন না। নার্সটা ভ্রু কুঁচকে বলছে, তাহলে আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন, সরেন এইখান থেকে। বডি গার্ড, আচ্ছা তাহলে চলুন না এই সময়টা আমরা একটু ছাদে গিয়ে খোলামেলা আলাপ করি। নার্স, ঠিকছে, আসুন। সিঁড়ি দিয়ে যেতে যেতে বডি গার্ডটা নার্সকে বলছে, আচ্ছা আপনি কি সিঙ্গেল? ওদিকে রুমের ভিতরে সোফায় ওপর রাগে নীলা চোখ বড় বড় করে রিজভির শার্টের কলার টেনে ধরে রিজভিকে কিল ঘুষি দিচ্ছে, আর রিজভিও নীলার কিল ঘুষি সহ্য করছে। এমন সময় আশফি এসে রুমের দরজাটা খুলল। দরজা খোলার শব্দে দুজনই এইদিকে তাকায়। আশফি দেখল সোফার ওপর নীলা রিজভির শার্টের কলার টেনে ধরে ওর গায়ের ওপর পড়ে রয়েছে। এটার দেখার সাথে সাথেই রাগে আশফি অনেক জোরে ঠাস করে দরজাটা আবার বন্ধ করে দিল, কিন্তু তার 2 সেকেন্ড পরেই আবার দরজাটা খুলে ভিতরে ঢুকে চেঁচিয়ে লছে, ছি নীলা, এই ছিল তোমার মনে? ছি। আশফিকে দেখে নীলা তাড়াতাড়ি উঠে এসে আশফিকে জড়িয়ে ধরে বলছে, আশফি, আশফি তুমি ঠিক আছো? আমি কত চিন্তা করছিলাম তোমার জন্য, তুমি এসেছো আশফি। আশফির এক হাত ব্যান্ডেজ করা, তাই সে অন্য হাত দিয়ে নীলাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলছে, নাটক করছো আমার সাথে? এত নাটকের তো দরকার ছিল না, আমাকে বললেই পারতে যে তুমি রিজভির কাছে ফিরে যেতে চাও। জানি একটা ডাকাতের সাথে কেউ থাকতে চাইবে না, তাই বলে মিছে মিছে এত স্বপ্ন আমাকে না দেখালেই পারতে মিস নীলা। নীলা, কি বলছো তুমি এসব আশফি? আর এই অসুস্থ শরীরে তুমি কেন এত উত্তেজিত হচ্ছ? আশফি, যা নিজের চোখে দেখলাম তাই বলছি, আমার এই অবস্থা আর তুমি এখানে রিজভির সাথে, ছি নীলা। এটাও দেখতে হলো আমার, ভেবেছিলাম তোমাকে নিয়ে নতুন জীবন শুরু করব। নীলা, আশফি। আশফি, চুপ। কেন আমার সাথে এরকম করলে নীলা? কেন এভাবে ঠকালে আমায়? আমি ডাকাত বলে, আমার বাড়িঘরের ঠিকানা খুঁজে পাইনি বলে, তোমাকে শ্বশুরবাড়ি নিয়ে যাইনি বলে, আমাকে কয়েকটা দিন সময় দিতে। এই আশফির ওপর একটুও ভরসা রাখলে পারলে না তুমি? নীলা ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করে দিয়েছে। আশফি এখনো চেঁচিয়ে বলেই যাচ্ছে, ও আমি কাকে কি বলছি, তোমার মতো বড় লোকের মেয়েরা কি আর আমার মতো ডাকাতের সাথে সংসার করবে? কেন যে মিছেমিছি তোমাকে নিয়ে এত বড় স্বপ্নটা দেখতে গিয়েছি, জানি না এত বড় ধাক্কাটা আমি সামলাতে পারবো কিনা। তুমি আমার জীবন নিয়ে এভাবে খেলতে পারলে নীলা? নীলা কাঁদতে কাঁদতেই বলছে, আশফি তুমি থামবে। আসলে তা নয়, তুমি আমায় ভুল বুঝছ, আমার কথাটা তো আগে শুনবে। আশফি, কি শুনবো? হ্যাঁ নীলা, বিষয়টা আসলে তা নয়। আশফি, বিষয়টা আসলে কি তা আমি একটু আগেই দেখে নিয়েছি। আশফি ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে রুমের বাহিরে চলে গেল। রাগে নীলার মাথা গরম হয়ে গেছে, শুধু শুধু আশফি ওকে ভুল বুঝে এতগুলো কথা শুনিয়ে দিয়ে গেল। শুধু তাই নয়, ছেলেটা অনেক কষ্টও পেয়েছে, তা ওর চোখ দুটো দেখেই বোঝা যাচ্ছিল। এমনিতেই রাগে নীলা সাপের মতো ফেনা তুলে ফুঁসে আছে, তার মধ্যে রিজভি নীলার সামনে এসে দাঁড়িয়ে বলছে, জান খাবে না। নীলার চোখ দুটো এবার গেল রিজভির দিকে, আর সাথে সাথে চোখের পানি মুছে আক্রমণ করে বসল, শালা তোর জন্যই আশফি আমাকে ভুল বুঝে কষ্ট পেল। নীলা তার পরে থাকা 3 পিচের ওড়নার ওপর থেকে সেফটি পিনটা খুলে নিয়ে রিজভির গায়ে ঢুকিয়ে দিল। রুমের ভিতর কাচের টেবিলটা ভেঙে কাচের টুকরোগুলো রিজভির গায়ে ঢুকিয়ে দিচ্ছে।
রিজভির শরীর থেকে গল গল করে রক্ত বের হচ্ছে। বডি গার্ড আর নার্স এসে নীলাকে ধরে আটকায়। ওদিকে রুমের ভিতরে আশফি অস্থির হয়ে উঠেছে। নীলা রিজভিকে ওভাবে আহত করেছে শুনে আশফির মন আরও উতলা হয়ে গেল। নার্স, আপনি একটু শান্ত হয়ে বসুন। আপনার শরীর এখনো পুরোপুরি ভালো হয়নি, এখন ঘুমানো দরকার আপনার। আশফি মনে মনে ভাবছে, নীলা আমায় কি বলতে চেয়েছিল? রাগের মাথায় ওকে আমি কষ্ট দিয়ে ফেললাম না তো। নীলা বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। এদিকে আশফিও ঘুমাতে পারছে না। সে রুমের দরজা লাগিয়ে দিয়ে বেলকুনিতে এসে পাশের রুম 404 নম্বর রুমের বেলকুনিতে টপকে যাওয়ার চেষ্টা করছে। টু বি কন্টিনিউ।